ছিন্নমূল, অসহায়, দরিদ্র এবং জলবায়ু উদ্বাস্তু আশ্রয়হীন পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রী জমিসহ গৃহ হস্তান্তর করবেন। অনুষ্ঠানের শুরুতে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদানদের। স্মরণ করছি ৭১-এর সকল বীর শহীদদের। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আজকে এ শুভক্ষণে আমরা যুক্ত হয়েছি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর মানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া আশ্রয়ন গ্রামে। আমরা যুক্ত হয়েছি কক্সবাজার জেলার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা পূর্ব দরগাপাড়া আশ্রয়ন গ্রামে এবং লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি আশ্রয়ন গ্রামে। ডিজিটাল বাংলাদেশের কল্যাণে উপকারভোগীদের বাড়ির আঙিনাতেই ভিডিও কনফারেন্সিংয়ে আমরা সবাই যুক্ত হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী স্যাটেলাইট ভ্যানের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ ব্যবহার করে আজকের ৩টি আশ্রয়ন প্রকল্প প্রান্তে সকলে যুক্ত আছেন। সুধীবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ধারাবাহিকতায় আজ ষষ্ঠবারের মতো গৃহ হস্তান্তর করা হচ্ছে। আজকে একদিনে ১৮,৫৬৬টি পরিবারের ৯২,৮৩০ জন ছিন্নমূল গৃহহীন মানুষ জীবনে প্রথমবারের মতো নিজ গৃহে আশ্রয় লাভ করবে। পবিত্র ঈদুল আজহার ঠিক ৫ দিন পূর্বে এবং মাননীয় প্রধানমন্ত্রীর কারামুক্তি দিবসের আজকের এই দিনে ছিন্নমূল মানুষের জন্য এটি মাননীয় প্রধানমন্ত্রীর এক অনন্য উপহার। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর প্রতিটি স্বপ্নের বাস্তব রূপায়ণ আপনার হাতে। তাঁর জীবদ্দশায় ভূমিহীন মানুষের পুনর্বাসনে তিনি যে উদ্যোগ নিয়েছেন আজ তার প্রায় শতভাগ পূর্ণতা পেয়েছে আপনারই প্রচেষ্টায়। শুধু গত ৪ বছরেই একক গৃহে পুনর্বাসিত করেছেন ১৩ লক্ষেরও অধিক মানুষকে। পৃথিবীর ইতিহাসে এমন আর কোনো দৃষ্টান্ত নেই। আপনার নির্দেশে প্রতিটি গৃহহীন পরিবার পাচ্ছে ২% খাস জমি। স্বামী স্ত্রীর যৌথ নামে এবং বিধবা ও স্বামী পরিত্যক্তা নারীদের একক নামে দলিল সম্পাদন করে দেয়া হচ্ছে। প্রতিটি পরিবারকে আপনি দিচ্ছেন ৪০০ বর্গফুট আয়তনের ২ কক্ষ বিশিষ্ট একক ঘর, যাতে টানা বারান্দা, রান্নাঘর সহ স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, পুনর্বাসিত সকল পরিবারকে আপনি দিয়েছেন বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ এবং সুপেয় পানি। আশ্রয়নের প্রতিটি ঘর এখন এক একটি খামার। সবুজ কৃষি আর সোনালী ফসলের আহ্বান চারিদিকে। আশ্রয়ন এলাকায় যুক্ত হয়েছে দৃষ্টিনন্দন পুকুর, কমিউনিটি সেন্টার, স্কুল, অভ্যন্তরীণ রাস্তা, খেলার মাঠ আর প্রার্থনা গৃহ। আপনার চিন্তাপ্রসূত নানামুখী উদ্যোগের ফলে আশ্রয়ন সহ অন্যান্য সমধর্মী কার্যক্রমের মাধ্যমে ১৯৯৭ থেকে আজ পর্যন্ত ৪৩,৪০,০০০ মানুষ গৃহে পুনর্বাসিত হয়েছে। আপনি তাদেরকে যুক্ত করেছেন উৎপাদনমুখী প্রশিক্ষণ এবং কর্মসংস্থানে। প্রিয় সুধীবৃন্দ, সারা দেশের সকল ভূমিহীন গৃহহীনকে পুনর্বাসনের এ মহতী উদ্যোগের বাস্তবায়ন সহজ নয়। স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে সম্মিলিত প্রচেষ্টায় এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। উপজেলা প্রশাসনের তরুণ কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করেছে প্রায় ৬,৯৪৫ একর
খাস জমি, যার বাজার মূল্য ৩,৮৮৩ কোটি টাকারও অধিক। উপকারভোগীদের পুনর্বাসনের কাজে সারা দেশে প্রায় ২৫,৬০০ একর জমি ব্যবহার করা হয়েছে। কোনো এলাকায় উপযুক্ত খাস জমি পাওয়া না গেলে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বেসরকারি অর্থের সহায়তায় জমি ক্রয় করে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে। বঙ্গবন্ধু ট্রাস্টের ৫ কোটি টাকা দিয়েই এই কার্যক্রমটি প্রথম শুরু হয়। প্রিয় সুধীবৃন্দ, ইতপূর্বে ৪ দফায় ৩২টি জেলার সকল উপজেলা সহ মোট ৩৯৪টি উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষিত হয়েছে। আজকে এই শুভ দিনে আরো ৭০টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা করবেন মাননীয় প্রধানমন্ত্রী। ফলে বাংলাদেশের ৫৮টি জেলার সকল উপজেলা সহ দেশের মোট ৪৬৪টি উপজেলায় কোনো ভূমিহীন গৃহহীন মানুষ নেই। এর ফলে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও রাজশাহী এ ৫টি বিভাগ সম্পূর্ণভাবে ভূমিহীন গৃহহীন মুক্ত হয়েছে। এ এক অকল্পনীয় স্বপ্নের বাস্তবায়ন। সারা দেশে ৩৭,৫৬৫টি স্থানে আশ্রয়নের ঘর অবস্থিত। বাংলাদেশের অন্য কোনো প্রকল্পে এত বেশি লোকেশনে কোনো প্রকল্প বাস্তবায়িত হয়নি। পুনর্বাসিত মানুষদের সকল তথ্য আশ্রয়ন প্রকল্পের ওয়েবসাইটে সফটওয়্যারের মাধ্যমে ডকুমেন্টেশন করা হয়েছে। ফলে বাংলাদেশের বা বিদেশে যে কেউ যে কোনো স্থানে বসে উপকারভোগীদের তথ্য সহ তাদের জীবনমান বদলে যাওয়ার গল্পগুলো দেখতে পারে। দেশের সকল উপজেলায় নির্মিত সকল প্রকল্পের জিও লোকেশন এই সফটওয়্যারের মাধ্যমে দেখা যায়। আশ্রয়ন প্রকল্পের ধারণা একটি অসাধারণ মৌলিক ভাবনা। তাই বাংলাদেশের কপিরাইট অফিস মাননীয় প্রধানমন্ত্রী আপনার আশ্রয়ন অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেলকে সৃজনশীল মৌলিক কর্ম হিসাবে কপিরাইট স্বীকৃতি দিয়েছে। এ স্বীকৃতি আমাদেরকে গর্বিত করে এবং গভীরভাবে অনুপ্রাণিত করে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছি, আইএমইডি তাদের মূল্যায়নে এ প্রকল্পকে ইউনিক মডেল হিসেবে চিহ্নিত করেছে। রিপোর্টে অন্যান্য সরকারি প্রকল্প বাস্তবায়নে এ মডেলকে গ্রহণ করা যেতে পারে মর্মে তারা মতামত দিয়েছেন। আইএমইডি সমীক্ষায় দেখা যায় ২০১৭ সালের তুলনায় ২০২২ সালে আশ্রয়ন প্রকল্পের ঘর প্রাপ্তির পর ভূমিহীন পুনর্বাসিত পরিবারের আয় প্রায় ৭০% বৃদ্ধি পেয়েছে। সে হিসাবে এই প্রকল্পের মাধ্যমে ২০২২ সালেই প্রায় ২৫,৪৬,৮৫০ জন মানুষ দারিদ্র্য সীমার উপরে চলে এসেছে। ঘর প্রাপ্তির পূর্বে উপকারভোগীরা ২০১৭ সালে ২৪.৬৭% পুষ্টিকর খাবার গ্রহণ করত, যা ২০২২ সালে ঘর প্রাপ্তির পর ৯৪.৫০তে উন্নীত হয়েছে। এক্ষেত্রে তাদের খাদ্য বাবদ ব্যয় পূর্বের থেকে প্রায় ৬০% বৃদ্ধি পেয়েছে। তাদের পারিবারিক সঞ্চয় ২০১৭ সালে 0 থেকে ২০২২ সালে প্রায় ৫০% উন্নীত হয়েছে। এছাড়া ২০১৭ সাল থেকে ২০২২ সালে শিক্ষা গ্রহণের হার ৪৩.৫% থেকে ৬৮.৫২% বৃদ্ধি পেয়েছে। সুপেয় পানীয় জলের লভ্যতা ৬১.৫৭% থেকে ৯৩.০৭% উন্নীত হয়েছে। বিদ্যুৎ প্রাপ্তির হার ৫৩% থেকে ৯৭.৮৯% উন্নীত হয়েছে। স্যানিটেশন সুবিধা ৩৮.৩৩ থেকে ৯৪.৬৮% বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি কৃষিক্ষেত্রে উপকারভোগীদের উল্লেখযোগ্য পরিমাণ অগ্রগতি হয়েছে। সমীক্ষায় আরও দেখা গেছে, গৃহপ্রাপ্তির পর উপকারভোগীদের নিরাপত্তা বোধ, সামাজিক মর্যাদা, জীবনযাত্রার মান প্রভৃতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়া উপকারভোগীদের নতুন আসবাবপত্র এবং ইলেকট্রনিক ডিভাইস কেনার ক্ষমতা পূর্বের তুলনায় যথাক্রমে ৭০.২২% এবং
56.78% বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, গৃহ হস্তান্তরের গত অনুষ্ঠানে আপনি আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে পুনর্বাসিত মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আপনার নির্দেশনা মতে আশ্রয়নের উপকারভোগীদের নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান নিশ্চিত করতে আমরা একটি পাইলট প্রকল্প হাতে নিয়েছি। প্রাথমিকভাবে দেশের 8টি বিভাগের 8টি উপজেলা এই কার্যক্রমটি পরিচালিত হবে। 8টি উপজেলা থেকে আমরা তথ্য সংগ্রহ করেছি। তাতে দেখা যায় পুনর্বাসিত পরিবারসমূহের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। সেখানে যেমনি গৃহিণী, ভিক্ষুক, নাপিত, দর্জি, জেলে, সিএনজি চালক, রাজমিস্ত্রি, এরকম প্রতিটি পেশার মানুষের তথ্য আমাদের কাছে চলে এসছে। আমরা সারা বাংলাদেশ থেকে সকল আশ্রয়ন প্রকল্প থেকে এই তথ্য সংগ্রহ করব। মূলত আশ্রয়নে বসবাসকারী কর্মক্ষম জনগণের প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন এবং পেশাভিত্তিক কর্মসংস্থানের জন্য এই কর্মসূচি চালু হচ্ছে। পর্যায়ক্রমে সকল আশ্রয়নে এই কর্মসূচি বিস্তৃত হবে। এবার সুধীবৃন্দ, আশ্রয়নের ঘরে পুনর্বাসিতদের জীবন কিভাবে বদলে গেছে, কিভাবে পুনর্বাসিত মানুষগুলো তাদের জন্য নানাবিধ সুবিধা কাজে লাগিয়ে নিজের এবং পরবর্তী প্রজন্মের জীবন বদলে যাওয়াকে দেখছেন, তার একটি ভিডিও চিত্র উপস্থাপন করছি। এক নতুন দিন, আজ নিরাশ্রয়তার শৃঙ্খল ভেঙে ভেঙে জেগে উঠেছে এক আলোকিত আশার বসতি। প্রতিটি দিন শুরু হয় নবজীবনের সুঘ্রাণ মাখা নিশ্চিন্ত নির্ভয় এক আবাসে, যেখানে চিরসবুজের গুঞ্জনে মিশে থাকে এক আনকোরা সুখের উচ্ছ্বাস। এই নবজীবনের সুখের গল্প এক সময়ের গৃহহীন সাফজয়ী ফুটবলার আরিফা আক্তারের। আমার নাম আরিফা আক্তার। আমি বাঞ্ছারামপুর উপজেলার রূপলচি গ্রামের মেয়ে। আমি দেশের হয়ে খেলি, এটা আমার জন্য খুবই আনন্দের এবং গর্বের। এটা সম্ভব হতো না যদি না আমার পরিবার মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ঘর পেত। আগে আমি বাঞ্ছারামপুরে প্র্যাকটিস করতাম। অনেকেই অনেক কিছু বলতো, মেয়ে হিসেবে ফুটবল খেলা ওটা কেউ সহজভাবে নিত না। যখন ন্যাশনাল টিমে চান্স পাই, বাংলাদেশের হয়ে দেশের বাইরে খেলতেছি, নিজের দেশকে বাইরের দেশে উপস্থাপন করতেছি। আগে যারা আমাকে নিয়ে খারাপ কথা বলতো, এখন তারাও আমাকে দেখতে আসে। ঠিক এভাবেই বদলে গিয়েছে দিনাজপুরের মোহাম্মদ আলী এবং আরো লাখো পরিবারের জীবনের গল্প। আমি মোহাম্মদ আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন ছাত্র। 1998 সালের ভয়াবহ বন্যার কারণে আমাদের পরিবার ভিটামাটি হারা হয়, বাস্তুচ্যুত হয় এবং আশ্রয়ের উদ্দেশ্যে দিনাজপুরে চলে আসে। মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয়ন প্রকল্পের 2001 সালে কাহরুল উপজেলা আশ্রয়ন প্রকল্পের আওতায় আমরা ঘর পাই। এই ঘর প্রাপ্তিতে আমাদের জীবনে অনেক পরিবর্তন চলে আসে। এর আগে আমাদের মাথা গোজারও ঠাঁই ছিল না। আমাদের পরিবার এবং আমাদের প্রতিবেশী যারা আশ্রয়নের অধিবাসী, সবাই উপকৃত হয়েছেন। সবার জীবন মান এখন অনেক উন্নত হয়েছে। আমরা এখানে আসছি, ঘর দিচ্ছি, আমরা খুব সুখী আছি, ঘর পাই খুব শান্তিতে আছি। এখানে এসে একটা ছেলে উমান পাঠাইছি, ছেলেটা কাজকর্ম করতেছে, আমাকে টাকা পয়সা পাঠায়, মাসে মাসে টাকা পয়সা খাইতেছে। খুব আল্লাহ দিলে আমাকে খুব শান্তি যায়, মনে করেন পাড়াপতি লইয়া খুব সুখী আছি, শান্তিতে আছি। আমার নাম বিকাশ চন্দ্র রায়, হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করি। আমি বেলবাড়ি শিবপুর আশ্রয় প্রকল্পে বসবাস করি। আশ্রয় প্রকল্পে বসবাসের আগে আমি আমার বোনের বাসায় বসবাস করতাম। ওখান থেকেই আমি আমার ভার্সিটি লাইফ শুরু করি। পড়ালেখার পাশাপাশি আমি প্রাইভেট পড়াই। বর্তমানে ওই ঘরে বসবাস করে আমি মোটামুটি অনেক সুখে আছি। এই বদলে যাওয়া গল্পগুলোর পেছনে রয়েছে এক মমতাময়ী স্বপ্নদ্রষ্টার একান্ত ইচ্ছাশক্তি।
সমগ্র পৃথিবীতে যখন ভূমিহীন গৃহহীন মানুষের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে, ব্যতিক্রম শুধু বাংলাদেশ। সকল ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বিনা পয়সায় ঘর তৈরি করে দিচ্ছি। সেদিন বেশি দূরে না যে বাংলাদেশের একটি মানুষও ঠিকানাবিহীন থাকবে না, গৃহহীন থাকবে না, ভূমিহীন থাকবে না। মুজিব কন্যার জাদুকরী নেতৃত্বে বাংলাদেশ এখন শতভাগ ভূমিহীন ও গৃহহীন মুক্ত দেশের গৌরবময় মর্যাদা অর্জনের দ্বার প্রান্তে। নতুন এই ঠিকানা প্রান্তিক মানুষদের যুক্ত করেছে সমাজের মূল ধারার সঙ্গে। তারা এখন একটি পরিচ্ছন্ন জীবনের স্বপ্ন দেখার সাহস পাচ্ছে। আমি পিঙ্কি হিজড়া, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছে, আমরা এখন নিরাপদে আছি। আগে আমাদের ভোট দেওয়ার অধিকার ছিল না, তো আমরা এখন ভোট দেওয়ার অধিকার পাইছি। নেতারা, মেম্বার, চেয়ারম্যান সবাই আমাদের কাছে আসে, আমাদের ভালো লাগে। আগে আমাদের মনে হতো আমরা দেশে কেন বাস করি, এখন আমরা ভোট দিতে পারি, এজন্য আমরা অনেক গর্বিত যে না, আমরা বাংলাদেশের একজন নাগরিক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মানুষের অধিকার সমুন্নত রাখার প্রয়াসে সংবিধানে যুক্ত করেছিলেন প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। বঙ্গবন্ধুর এই মহাকালজয়ী ভাবনাকে বাস্তবায়ন করার অদম্য স্পৃহা থেকে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে 25,000 একর জমিতে 43,40,000 মানুষকে জমিসহ ঘর তৈরি করে দেওয়া হয়েছে। পিছিয়ে পড়া মানুষগুলাকে বাসস্থানের একটা ব্যবস্থা করার জন্য আমরা একত্রিতভাবে প্রশাসন এবং স্থানীয় প্রশাসন আমরা সম্মিলিত হয়ে কাজগুলো করে যাচ্ছি। করোনাকাল সময় পুরো বিশ্ব অর্থনীতি যখন স্থগিত হয়ে পড়েছিল, তখন আশ্রম প্রকল্প 2 দেশের প্রান্তিক অর্থনীতিতে গতি সঞ্চার করেছিল, যা করোনাকালীন সময়ে দেশের গ্রামীণ অর্থনীতিকে বিপর্যয় থেকে রক্ষা করেছে। প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ কেন্দ্র থেকে দেশের প্রতিটি অঞ্চলে পৌঁছে গেছে। ভূমি অধিগ্রহণ, সামগ্রী সংগ্রহ এবং অবকাঠামো নির্মাণ সহ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে অর্থের প্রবাহ সৃষ্টি হয়েছে। আগে আমরা যেমন নৌকা নিয়ে যাইতাম, তারপর তাম্বু কইরা থাকতাম, আমগো বেটারা সাপ খেলা দেখাইতো। শেখ হাসিনার আবেদনে আমরা একটা ঘর পাইয়ে এখানে এসে স্থানীয় হয়েছে। আমরা সবজি বাগানে সবজি চাষ করে আমরা বিক্রি করে আমরা তাই দিয়ে পেট চলিয়ে খাইতেছি। আশা করি যে এখন আমরা ঠিক মতন চলতে পারবো, বাচ্চা কাচ্চাও পড়াশোনা করে ঠিক মতন চলাইতে পারবো, তারা যাতে মানুষের মতন মানুষই চলতে পারে। নিরাশ্রয়কে আশ্রয় গড়ে দেওয়ার এই মহতী উদ্যোগের সবচেয়ে বড় প্রাপ্তি আজীবন দুঃখ দারিদ্র্যের আধারে নিমজ্জিত মানুষগুলোর হাসি মাখা মুখ আর অকুণ্ঠ ভালোবাসা। আমরা তো কুষ্ঠরোগী, আমরা বাইরে ছিলাম অনেক অবহেলিত, অনেক লোকজনে ঘেন্না করতো, কোনো দোকানে যাইতে দিত না, কোনো খানা দিত না। আমাদেরকে এই বান্দাবাড়ি আশ্রম প্রকল্প 2000 সালে গঠন করে দেয়। কালিয়াকৈর হেলথ কমপ্লেক্স থেকে প্রতি মাসে ডাক্তার আসে, দেখে কার কি অসুবিধা, কার কি সমস্যা, আমাদের মহিলাদের কি সমস্যা, শিশুদের কি সমস্যা, সব দেখা হয়। আমাদেরকে রুগী বলে এখন কেউ ঘেন্না করে না, আর কেউ এই অমর্যাদাও করে না। দুর্দশা আর বেদনার দিন পেছনে ফেলে এই মানুষগুলো আজ দেখছেন সুন্দর আগামীর স্বপ্ন। এমন নির্মল হাসিমাখা দিন আর সুখ স্বপ্নের প্রহরিত ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলার স্বপ্ন ছবি। মানবতার আলোকবর্তিকা হাতে আমরা সেই দিনটির দিকে এগিয়ে চলেছি, যেদিন বাংলার নির্মল বাতাসে আর একজন গৃহহীনের দীর্ঘশ্বাসও শোনা যাবে না। এভাবেই শতভাগ ভূমিহীন গৃহহীন মুক্ত একটি সমাজ নিয়ে এ দেশ এগিয়ে যাবে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের দিকে। সুধীবৃন্দ, এতক্ষণ আমরা দেখলাম বদলে যাওয়া বাংলাদেশের একটি খণ্ডচিত্র। এবারে মাননীয় প্রধানমন্ত্রীকে তার মূল্যবান ভাষণ প্রদান এবং একযোগে
18,566টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন এবং দেশের 70টি উপজেলাকে ভূমিহীন গৃহহীন হিসেবে ঘোষণা করার জন্য সানুগ্রহ অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং বাংলাদেশের যে সমস্ত অঞ্চলে আজকে আমরা এই আশ্রয় প্রকল্পে ঘর দেবার জন্য প্রস্তুত করেছি, সেই সকল অঞ্চলের আমাদের নেতৃবৃন্দ, কর্মী ভাইয়েরা, সাধারণ জনগণ এবং যারা আমাদের প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ যারা জড়িত ওখানে উপস্থিত, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে আমার দেশের যারা ভূমিহীন গৃহহীন মানুষ, তাদের জন্য সেই আশ্রয়ণ প্রকল্পে আশ্রয়ের ব্যবস্থা, জীবন জীবিকার ব্যবস্থা তার উদ্বোধন করতে যাচ্ছি। ইতিমধ্যেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিহীন গৃহহীন মানুষকে আমরা এই ঘর করে দিয়েছি, যার ফলে তাদের জীবনটা বদলে গেছে। আর আজকে যেগুলি অবশিষ্ট তাদের জন্য করে দিচ্ছি এবং আগামীতে আমরা আরো দেখব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের এই স্বাধীনতা দিয়ে গেছেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছিলেন। তা সেই স্বপ্ন বাস্তবায়ন করা, এটাই আমাদের কর্তব্য বলে আমরা মনে করি। আর সে কারণেই আজকে আমাদের এই প্রচেষ্টা। এই ঘরগুলি নির্মাণের কাজে যারা জড়িত ছিলেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই, জনগণের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই যে আন্তরিকতার সাথে এই ঘরগুলি তৈরি করে দেওয়া হয়েছে। আমি আজকের দিনটি আমার জন্য আরেক দিক থেকে গুরুত্বপূর্ণ। 2007 সালের 16ই জুলাই আমাকে গ্রেপ্তার করা হয়েছিল, মিথ্যা মামলা দেওয়া হয়েছিল আমার বিরুদ্ধে। বিএনপি খালেদা জিয়া ক্ষমতায় থাকতেও মিথ্যা মামলা দিয়েছিল, আবার সেই সময় যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল তারাও গ্রেপ্তার করে মিথ্যা মামলা দেয়। আমি কৃতজ্ঞতা জানাই আওয়ামী লীগ, আমাদের সকল নেতা কর্মী, আমাদের সহযোগী সংগঠন এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র এবং দেশের সাধারণ জনগণ যারা সেই দিন এর প্রতিবাদ করেছিলেন এবং গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। ঢাকা শহরে 15 দিনের মধ্যে 25 লক্ষ সিগনেচার সংগ্রহ করে আমাদের মহানগর আওয়ামী লীগ সহ আমাদের সহযোগী সংগঠন তারা সেই সময় উপদেষ্টার অফিসে পৌঁছে দেয় আমার মুক্তি চেয়ে। আমাদের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ থেকে শুরু করে আমাদের ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, আমাদের সকল সংগঠন প্রত্যেকেই সক্রিয় ছিলেন। প্রায় 2 বছর সময় নেয়, তার তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন দিতে বাধ্য হয় এবং এরপর আমাকে মুক্তি দেয়। আজকে 11ই জুন আমি সেই বন্দিখানা থেকে মুক্তি পেয়েছিলাম। কাজে আমি জাতির কাছে কৃতজ্ঞ, আর আমার দলের নেতা কর্মী সহ সেই সময় যারা আমাকে সহযোগিতা করেছেন সকলকেই আমার আন্তরিক ধন্যবাদ জানাই। জাতীয় আন্তর্জাতিকভাবে এবং আমাদের প্রবাসী বাঙালি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের যে সমর্থন আমি পেয়েছিলাম সেটা কখনো ভোলার নয়। জনগণের মাঝে ফিরে এসেছিলাম 75-এ 15ই আগস্ট। বাবা মা ভাই হারিয়ে 6 বছর প্রবাসে রিফিউজি আকারে জীবন কাটিয়ে
81 সালে বাংলাদেশে আসতে পেরেছিলাম। তার কারণ হচ্ছে 1975 সালে 15ই আগস্ট আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রপতি, তাকে নির্মমভাবে হত্যা করা হয়। একই সাথে হত্যা করে আমার মা, আমার 3 ভাই, আমার ভাতৃবধূ থেকে শুরু করে আত্মীয় পরিবার পরিজন 18 জন সদস্যকে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি। ছোট বোন রেহানার আমি বিদেশে ছিলাম, বেঁচে গিয়েছিলাম, কিন্তু সে বাচ্চা বোধ হয় জীবনের থেকেও কষ্টকর, কঠিন ছিল। তারপর দেশে আসতে পারিনি। আমি জানি না আমার বাবা কি অপরাধ ছিল। তিনি তার সারাটা জীবন উৎসর্গ করেছিলেন বাংলাদেশের জনগণের জন্য। ক্ষুধা, দারিদ্র্যে নিষ্পেষিত, শোষিত, বঞ্চিত মানুষগুলির ভাগ্য পরিবর্তনের জন্য। তিনি নিজের জীবনে কিছু চাননি। বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্যই তিনি জীবন সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার সহ্য করেছেন, এবং তারই নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি। তিনিই বাঙালি জাতিকে স্বাধীনতার মূল মঞ্চে উজ্জীবিত করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করে বিজয় এনে দিয়েছিল। আর সেই বিজয়ের পর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশের শাসনভার তিনি হাতে নেন, যেখানে কোনো রিজার্ভ মানি ছিল না, কারেন্সি নোট ছিল না, গোলায় কোনো খাদ্য ছিল না, যুদ্ধকালীন সময় কোনো ফসল উৎপাদন হয়নি। তারপর রাস্তাঘাট, পুল, ব্রিজ, রেল ব্রিজ সবকিছু ধ্বংসপ্রাপ্ত, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সবই ধ্বংসপ্রাপ্ত। সেই ধ্বংসস্তূপের উপর শূন্য হাতে দাঁড়িয়ে এই বাংলাদেশটাকে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, এবং মাত্র 3 বছর 7 মাস সময় পেয়েছিলেন। একটি শোষিত বঞ্চিত জাতি, নির্যাতিত জাতি, তার উপর 30 লক্ষ শহীদ পরিবার, নির্যাতিত মা বোন এবং যারা আহত মুক্তিযোদ্ধা সকলেরই চিকিৎসা ব্যবস্থা এবং যারা শহীদ পরিবারকে আর্থিক সহায়তা, নির্যাতিত মা বোনদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। প্রত্যেক ঘরে ঘরে রিলিফ পণ্য পৌঁছে দেয় আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী। রাস্তাঘাট ছিল না, নৌকায় করে পায়ে হেঁটে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে সহযোগিতার হাত বাড়িয়েছিলেন। এভাবে যেমন একদিকে যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তোলা, অপরদিকে দেশকে আর্থসামাজিক উন্নয়নের পথে তিনি এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। আর তখন এলো সেই চরম আঘাত। আমি আজকের দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতার সব সুফল মানুষের দ্বারে পৌঁছাবার পূর্বেই 15ই আগস্ট জাতির পিতাকে হত্যা করে সবকিছু যেন কেমন পাল্টে দেওয়া হয়ে যায়। দেশটা চলে আসে যুদ্ধ অপরাধী খুনিদের হাতে। এদেশের ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সর্বপ্রথম নোয়াখালীতে, এখন যেটা লক্ষ্মীপুরে, জাতিপিতা সর্বপ্রথম এই ভূমিহীন মানুষকে ঘর এবং খাস জমি বিতরণ শুরু করেন, এবং পর্যায়ক্রমিকভাবে সমস্তগুলো বাংলাদেশের প্রত্যেকটা ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, তাদের ঘর, আশ্রয় এবং ফসল উৎপাদনের জন্য জায়গা এটা দেবেন। সমস্ত খাস জমি ভূমিহীনদের মাঝে বিতরণ করবেন। সেটাই ছিল তাঁর লক্ষ্য, যে কোনো মানুষই গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। কিন্তু 15ই আগস্টের পর আমরা দেখেছি যে সেই উদ্যোগ আর কারো ছিল না। অবৈধভাবে সংবিধান লঙ্ঘনকারী ক্ষমতাসীনরা এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতেই ব্যস্ত ছিল। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে। আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি। তখন থেকেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে ভূমিহীন মানুষদের জন্য আমরা যা পারি, তখন আর্থিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ ছিল, তার মধ্যেও ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্রয়ণ প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি। 97 সালে ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত, সেই প্রথম আমরা এটা সেন্ট মার্টিন দ্বীপে আমি 70টা পরিবার পেয়েছিলাম, তাদেরকে প্রথম ঘর করে দিই। এবং ঘরগুলি যেহেতু জায়গার খুব অভাব ছিল, আমরা ব্যারাক হাউস করে প্রত্যেকে একটা ভালো প্রশস্ত কামরা এবং তাদের জন্য ল্যাট্রিনের ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা করে দিয়েছিলাম। আর সেইভাবেই যাত্রা শুরু আশ্রম প্রকল্পের। দ্বিতীয় দফা যখন সরকারে আসলাম 2009 সালে, কারণ আজকে এই দিনে মুক্তি পেয়েছে, এই মুক্তি পেয়ে যখন নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে
233টা সিট আমরা পেয়েছিলাম। বাংলাদেশের মানুষ আস্থা বিশ্বাস রেখেছিল আমাদের উপর। যে মানুষগুলো আমাদের উপর আস্থা বিশ্বাস রেখেছে তাদের সেবা করা এটাই আমাদের দায়িত্ব। ঠিক আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন, আমিও তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি। এবং আমার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশ, লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ, এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না। এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পাবে, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রম প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সব থেকে বেশি প্রয়োজন। আজকে আমরা এই মুহূর্তে নতুনভাবে আবার ঘর দেব যারা ভূমিহীন। সেই সাথে আরেকটা কথা আমি বলতে চাই, গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব। এবং সেভাবেও আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি। প্রত্যেক এলাকা থেকেই আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেই অনুযায়ী আমরা এই সহায়তাটা পাঠাবো। আমাদের এই ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন এ নিয়েই তো আমাদের বাঁচতে হবে। কিন্তু আমাদের দেশের মানুষের ক্ষতি যাতে কম হয় সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, সেদিকেই আমরা লক্ষ্য রাখছি। আজকে যে ঘরগুলি আমরা আপনাদেরকে দেব, এখানে আশ্রম প্রকল্প 2 এর অধীনে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর এটা করা হবে। সেখানে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে, সব জায়গায় আমি হয়তো কথা বলতে পারবো না, কয়েকটি জায়গার সাথে আমি যুক্ত হব। তো যারা ঘর পাচ্ছেন তাদের আমি অভিনন্দন জানাই। আর সেই সাথে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আমার আপনার সম্পত্তি। যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। কাজে এটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে। এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকেই রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। আমরা যারা বিভিন্ন সময় নদী ভাঙ্গা ক্ষতিগ্রস্ত তাদেরকেও আমরা সহযোগিতা করে যাচ্ছি, সহযোগিতা করে যাব। কারণ আমাদের সকলের এটাই লক্ষ্য যে জাতির পিতা যে জাতির জন্য এভাবে জীবন দিয়ে গেছেন তার আকাঙ্ক্ষা পূর্ণ করাটাই আমাদের কাজ। তিনি সেই লক্ষ্মীপুর, এখন সেটা একসময় নোয়াখালীর অংশ ছিল, পরে লক্ষ্মীপুর জেলা হয়। আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর আমাদের যতগুলি মহাকুমা ছিল সব মহাকুমাগুলিকে জেলায় তিনি উন্নত করে দিয়ে যান, যে কারণে লক্ষ্মীপুর জেলা, আর ওই লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা, সেখানে কিন্তু প্রথম তিনি গুচ্ছগ্রাম পরিকল্পনা নেন এবং সেখানে ঘর তৈরি করে দেন। এবং ওই সব অঞ্চলে অনেক চর ছিল, সেই জায়গাগুলি তিনি খাস জমিগুলি মানুষের মাঝে বিতরণ করেন এবং তিনি সকলের জমির একটা সিলিং ঠিক করে দেন। এর অতিরিক্ত জমি যা থাকবে খাস জমি করে সেগুলি মানুষের মাঝে, ভূমিহীন গৃহহীন এবং তাদের মাঝে বিতরণ করবেন, সেই ব্যবস্থাটাও তিনি নিয়েছিলেন। কাজে আজকে আমরা তার সেই পদাঙ্ক অনুসরণ করেই পদক্ষেপ নিচ্ছি যে কিভাবে আমরা এদেশের মানুষের ঘর বাড়ি তৈরি করে দিয়ে মানুষের জীবন মান উন্নত করতে পারি। আমাদের গৃহীত নানা
প্রোগ্রাম যেগুলি আমরা করে যাচ্ছি সামাজিক উন্নয়নের জন্য, এর শুভ ফলটা কিন্তু সাধারণ মানুষ পেতে শুরু করেছে। প্রত্যেকটা গ্রামকে আমরা নাগরিক সুবিধায় নিয়ে আসব, প্রত্যেকটা গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাবে। আমরা সেই নাগরিক সুবিধাও নিশ্চিত করে যাচ্ছি। পাশাপাশি রাস্তাঘাট, পুল ব্রিজে উন্নয়ন করা, ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া, সোলার প্যানেল দেওয়া এবং সেই সাথে দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, যেটা আমাদের সংবিধানে, যে সংবিধান জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর মাত্র 9 মাসের মধ্যে প্রণয়ন করেন, 10 মাসের মধ্যে সেটা আমরা গ্রহণ করি। কাজে সেই সংবিধানের নির্দেশ অনুযায়ী কিন্তু আমরা মানুষের এই মৌলিক চাহিদাগুলি পূরণ করবার পদক্ষেপ নিয়েছি, যার শুভফল দেশবাসী আজকে পেতে শুরু করেছে। আমি জানি কোভিড-19 মহামারী এবং ইউক্রেনে আসা যুদ্ধ, গাজায় সেই ইসরায়েলের গণহত্যার কারণে সারা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা চলছে, মূল্যস্ফীতি বেড়েছে। তারপরেও আমরা আমাদের খাদ্য উৎপাদন যাতে অব্যাহত থাকে, কৃষির জন্য যত রকমের সহযোগিতা দরকার, প্রণোদনা দরকার, ভর্তুকি দরকার, সবই আমরা দিয়ে যাচ্ছি। মানুষের প্রত্যেকটা চাহিদা যাতে যথাযথভাবে মেটে তার ব্যবস্থা করছি। চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি ক্লিনিক করে 30 প্রকার ঔষধ দিয়ে যাচ্ছি। ছেলে মেয়েদের পড়াশোনায় বিনা পয়সায় মাধ্যমিক পর্যন্ত বই দিচ্ছি। আমরা ছেলে মেয়েদেরকে উপবৃত্তি দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হচ্ছে। কোনো মতেই বাংলাদেশের জনগণ কোথাও থেকে পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের কথা। ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব কথা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। 2008-এর নির্বাচনে আমাদের যে নির্বাচন ইশতেহার ছিল বলে আমরা যেটা ঘোষণা দিয়েছিলাম, সে 2021 সালের মধ্যে 20 সালে জাতির পিতার জন্ম শতবার্ষিকী এবং 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আমরা উদযাপন করব। সেখানে বাংলাদেশটা যে বদলে যাওয়া বাংলাদেশ রূপকল্প 2021 আমরা ঘোষণা দিই। আজকে তা আমরা বাস্তবায়ন করেছি। এখন আমরা উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি, যা 2026 সাল থেকে যাত্রা শুরু হবে, তার প্রস্তুতিও আমরা নিচ্ছি। দারিদ্র্যের হার আমরা কমিয়েছি, যেটা 41 ভাগ ছিল 18.7 ভাগে নামিয়ে এনেছি। হতদরিদ্র 25 ভাগ থেকে 5.6 ভাগে আমরা নামিয়ে আনতে সক্ষম হয়েছি। খাদ্য উৎপাদন আমরা বৃদ্ধি করেছি, খাদ্য পুষ্টি নিশ্চয়তার ব্যবস্থা আমরা নিয়েছি। তবে সেই ক্ষেত্রে আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে, যাদের জমি আছে, এটা আপনারা যারা শুধু ভূমির গৃহহীন তা না, যারা ভূমি নাই তাদের তো জমি আমরা যেখানে যেখানে জমি পাওয়া যাচ্ছে সেখানে আমরা জমি দিচ্ছি। এর বাইরেও যারা উপস্থিত আছেন বা আমার কথা শুনছেন, সকলকে আমি এই আহ্বান জানাবো, কোথাও যেন 1 ইঞ্চি জমি অনাবাদি না থাকে। অনাবাদি জমিগুলি চাষের আওতায় আনা, যে যা পারেন উৎপাদন করা। জলাশয় থাকলে সেখানে মাছের চাষ, জমি থাকলে ফসলের চাষ, ভিটি থাকলে সেখানে গাছ লাগান, অর্থাৎ যে যতটুকু পারেন উৎপাদন করেন। জাতিপিতা বলেছিলেন ভিক্ষুক জাতির কোনো ইজ্জত থাকে না। তো আমরা কারোর কাছে ভিক্ষাকে চলতে চাই না, হাত পেতে চলতে চাই না। যতটুকু আমাদের সম্পদ সেটাই যথাযথ কাজে লাগিয়ে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মাথা উঁচু করে চলবো, সম্মানের সাথে চলবো, সেভাবেই বাংলাদেশকে গড়ে তুলব। সেখানে আপনাদের সকলের সহযোগিতা একান্তভাবে দরকার। কাজে সেই দিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। আমরা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, এখানে মেলা টাকা ভর্তুকি দিতে হয়। কাজে বিদ্যুৎ উৎপাদনে আমাদের যেমন খরচ হয়, কিন্তু আপনাদের আমরা তার থেকে খুব কম পয়সায় দিচ্ছি। সেই ক্ষেত্রে বিদ্যুৎ ব্যবহারে আপনাদের সাশ্রয়ী হতে হবে, হয়তো বিদ্যুৎ অপচয় করবে না। পানি ব্যবহারে সাশ্রয়ী হতে হবে। প্রত্যেকটা জিনিস নিজের মনে করে যত্ন নিতে হবে। এটা আমাদের, এই কথাটা সকলের জন্য প্রযোজ্য। কাজে প্রত্যেককে আমি এই অনুরোধটা জানাবো, যারা বিত্তবান আছেন অথবা যারা একেবারে ধৈর্য, সকলের জন্যই প্রযোজ্য। আমি বলবো যে যেটুকু সম্পদ সেটা যদি আমরা যথাযথভাবে ব্যবহার করি, তাহলে আমাদের কখনো পিছন ফিরে তাকাতে হবে না, আমাদের অগ্রযাত্রা আমরা অব্যাহত রাখতে পারবো। আজকে আমি যে জায়গাগুলি এখন আমরা ঘোষণা দিচ্ছি, যেখানে সম্পূর্ণ নতুন, সম্পূর্ণ ভূমি গৃহহীন মুক্ত 70টি জেলা, যে জেলায় যে সমস্ত এলাকায় আমরা ঘর দেব, সেই নামগুলি আমি এখন ঘোষণা দেব। আজকে যেগুলি দিচ্ছে এটা সেই নাম।
70টা। এখানে ঢাকা, ধামরাই, গোপালগঞ্জ সদর, শরীয়তপুর, নড়িয়া, জাজিরা, ফরিদপুরের সদরপুর, নেত্রকোনা, খালিয়াজুড়ি, কক্সবাজার সদর, মহেশখালী, ঈদগাহ, চট্টগ্রাম, চন্দনাইশ, সন্দ্বীপ, সীতাকুণ্ডু, চাঁদপুর, হাইমচর, চাঁদপুর সদর, লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর, নোয়াখালী, হাতিয়া, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর, কুমিল্লা, আদর্শ সদর, মুরাদনগর, ফেনী, সোনাগাজী, এই 7টি, এবং গাইবান্ধা, ফুলছড়ি, সারঘাটা, কুড়িগ্রাম সদর, উলিপুর, নাগেশ্বরী, রাজারহাট, চররাজীবপুর, রৌমারী, রংপুর, গঙ্গাচড়া, মিঠাপুকুর, পীরগঞ্জ, লালমনিরহাট, কালীগঞ্জ, লালমনিরহাট সদর, পাটগ্রাম, হাতীবান্ধা, আদিতমারি, নীলফামারী, সৈয়দপুর, সিরাজগঞ্জে, চৌহালি, বগুড়া, শেরপুর, সাতক্ষীরা, আশাশুনি, যশোর, মনিরামপুর, খুলনা, পাইকগাছা, কয়রা, দাকব, নড়াইল, লোহাগড়া, নড়াইল সদর, বাগেরহাট সদর, শরণখোলা, রামপার, মোল্লাহাট, ফকিরহাট, চিতলমারি, মোরেলগঞ্জ, মংলা, কচুয়া, ভোলা, বোরহানুদ্দিন, চরপেশন, মনপুরা, বরগুনা সদর, আমতলী, বরিশাল সদর, হিজলা, গৌরনদী, হবিগঞ্জ, আজমিরীগঞ্জ, সুনামগঞ্জ, দিরাই, ছাতক, জগন্নাথপুর, জামালগঞ্জ। সর্বমোট এখানে আমরা 70টি উপজেলা আজকে আমরা এখানে সকলের জন্য বিনামূল্যে 2 কাঠা জমি এবং একটি ঘর, তার সাথে সাথে ল্যাট্রিন, বিদ্যুতের ব্যবস্থা, পানির ব্যবস্থা, সব ধরনের সুযোগ সুবিধা সহ আমরা হস্তান্তর করব। আমি এখন আমার পক্ষে বিভিন্ন উপজেলা প্রান্তে উপস্থিত মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসারগণ, উপকারভোগীদের নিকট জমির কবুলিয়ত, নামজারি, খতিয়ান ও গৃহের সনদ, এগুলি আপনারা সকলে আমার পক্ষ থেকে তাদের হাতে হস্তান্তর করবেন। এত জায়গায় আমার একসাথে যাওয়া সম্ভব নয়, সে কারণেই আমি আপনাদের উপরে দায়িত্ব দিচ্ছি, আপনারা প্রত্যেকের কাছে এটা হস্তান্তর করেন, এটাই আমি চাই। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। কক্সবাজার, চরফ্যাশন, কালীগঞ্জ, লালমনিরহাট। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জয় বাংলা, জয়
হাসিনা সরকার বারবার দরকার বাংলা শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার। ওটা বলবো। এটা থেকে দেখাচ্ছে দিচ্ছে না তো। কাজ করছে। এখন মনোযোগ শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, ধন্যবাদ। এবার প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্ত হতে মোনাজাত পরিচালনা করবেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। اللهم يا رب العالمين، الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا رب العالمين يا أرحم الراحمين, আপনি আমাদের প্রতি খাস রহমত নাজিল করুন। রব্বুল আলামিন, আমাদের প্রিয়জন যারা ইন্তেকাল করেছেন তাদেরকে জান্নাতবাসী করে দিন। বিশেষ করে 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যগণ যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। ইয়া আরহামার রাহিমিন, ত্যাগের মহিমায় উদ্ভাসিত পবিত্র ঈদ উল আযহাকে সামনে রেখে আজকে মাননীয় প্রধানমন্ত্রী 26টি জেলা ও 70টি উপজেলাকে সম্পূর্ণরূপে ভূমিহীন গৃহহীন মুক্ত ঘোষণা সহ 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে ভূমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। ইয়া আল্লাহ, আপনি মাননীয় প্রধানমন্ত্রীর এই সুবিশাল মানবিক খেদমতকে কবুল করুন এবং তাকে সর্বোত্তম বিনিময় সুস্বাস্থ্য ও দীর্ঘ হায়াত দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের দেশ ও জাতির জন্য শান্তি ও রহমতের ফয়সালা করুন। ইয়া আকরামাল আকরামিন, মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সন্ত্রাস ও দারিদ্র্য মুক্ত একটি সুখী সমৃদ্ধ ও উন্নত দেশ হিসাবে প্রতিষ্ঠা করতে পারেন, আপনি তাকে সেই তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আজকের এই অনুষ্ঠানের অতিথিবৃন্দকে সুস্বাস্থ্য ও বরকতময় জীবন দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ মাওলানা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান। সুধীবৃন্দ, এবার মাননীয় প্রধানমন্ত্রী 3টি গ্রামে সরাসরি যুক্ত হয়ে উপকারভোগী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মত বিনিময় করবেন। প্রথমেই আমরা ভোলা জেলার চরফ্যাশন উপজেলার
চরমানিকা ইউনিয়নের চর কচ্ছপিয়া আশ্রয়ন গ্রাম প্রান্তে চলে যাচ্ছি। সেখানে সঞ্চালনার জন্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আরিফুজ্জামানকে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি আরিফুজ্জামান, জেলা প্রশাসক ভোলা, ভূমিহীন গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে দ্বীপ জেলা ভোলার চর কচ্ছপিয়া আশ্রয়ন প্রকল্প প্রান্ত হতে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার প্রতি গভীর কৃতজ্ঞতা ও বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, ভোলা প্রান্তে উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান এ জেলার বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। উপস্থিত আছেন ভোলা 4 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব সহ জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ। উপস্থিত আছেন বিভাগীয় কমিশনার বরিশাল বিভাগ, অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ, পুলিশ সুপার সহ সরকারি কর্মকর্তা বৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সেই সাথে উপস্থিত আছেন যাদের জন্য আজকের এই আয়োজন, এই প্রকল্পের 300 জন সম্মানিত উপকার ভোগীবৃন্দ। মাননীয় প্রধানমন্ত্রী, শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা ভরে স্মরণ করছি 1975 সালের 15 আগস্ট কালো রাতে ঘাতকের নির্মম গুলিতে নিহত মহিয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি জাতীয় 4 নেতাকে। শ্রদ্ধা নিবেদন করছি মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ সম্ভ্রমহারা মা বোন, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মহান স্বাধীনতা। মাননীয় প্রধানমন্ত্রী, শরণার্থীর কাল থেকে ভৌগোলিক কারণেই নদী ভাঙন এবং প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে সংগ্রাম করে এ জেলার সাহসী, পরিশ্রমী ও অতিথিপরায়ণ মানুষেরা তাদের জীবন সংগ্রাম চালিয়ে নিয়েছে। 1970-এর ভয়াবহ ঘূর্ণিঝড়ের তাণ্ডব আজও এ জেলার মানুষের মনে জাগরুক, কিন্তু গত 1.5 দশকের উন্নয়ন পরিক্রমায় সারা দেশের মতো বদলে গেছে ভোলা জেলাও। মেঘনা তেতুলিয়া অধ্যুষিত এ দ্বীপ জেলায় 352 কিলোমিটার টেকসই বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে আপনি ভোলার জনজীবনকে সুরক্ষা দিয়েছেন। 109 কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করে জেলার যোগাযোগ ব্যবস্থাকে করেছেন সহজতর। শিল্পায়নের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা, মৎস্য, কৃষি ও পর্যটন সহ সকল ক্ষেত্রে মানুষের জীবন মানে এসেছে অভাবনীয় উন্নয়ন। স্থাপিত হয়েছে 2টি বিদ্যুৎ কেন্দ্র, আবিষ্কৃত হয়েছে 2.8 ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ। বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ দ্রুত অগ্রসরমান। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত মনপুরায় নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু চিন্তানিবাস। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উন্নয়নের জীবন কাঠিতে দ্বীপ জেলা ভোলা জেগে উঠেছে। আপনার ঘোষিত উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রতিশ্রুতিতেই এগিয়ে চলছে দ্বীপরানী ভোলা। জেগে ওঠা ভোলাবাসীর পক্ষ থেকে আপনাকে এ জেলার ঐতিহ্যবাহী মহিষের দধি, রূপালী ইলিশ ও পান সুপারির নিমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতার আজন্ম স্বপ্ন ছিল সোনার বাংলা প্রতিষ্ঠার মাধ্যমে বাংলার গরিব দুঃখী নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটানো। সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না মর্মে মুজিব বসবে আপনি প্রত্যয় ব্যক্ত করেছেন। আপনার এই প্রত্যয় অনুসরণে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের অনন্য উদ্যোগ আশ্রয়ন 2 প্রকল্পের আওতায় ভোলা জেলার সকল ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। তাদেরকে অর্থনীতির মূল স্রোতধারায় ফিরে আনার জন্য উপজেলা নির্বাহী অফিসারগণের নেতৃত্বে প্রকল্প বাস্তবায়ন কমিটির কঠোর পরিশ্রম এবং নিবিড় তত্ত্বাবধানে এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় ভোলা জেলায় ঘর নির্মাণ করে সকল গৃহহীন ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, ভোলা জেলাকে ভূমিহীন ঘোষণার জন্য আমরা একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করেছিলাম। প্রথমেই জনপ্রতিনিধি এবং রাজনীতিবিদদের সহায়তায় ভূমিহীনদের একটি নির্ভুল ডেটাবেস তৈরি করে পর্যায়ক্রমে তাদের পুনর্বাসন কার্যক্রম গ্রহণ করা হয়। সর্বশেষ হালনাগাদকৃত তালিকা অনুসারে এ জেলার চিহ্নিত মোট ভূমিহীন পরিবারের সংখ্যা 5,356টি। এর মধ্যে প্রথম 4টি পর্যায়ে 4,449টি ঘর নির্মাণ করে ইতিমধ্যে উপকারভোগীদের নিকট হস্তান্তর করা হয়েছে এবং আপনার মাধ্যমে ভোলা সদর উপজেলা ভূমিহীন মুক্ত উপজেলা হিসেবে ঘোষিত হয়েছে। সমগ্র জেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণার লক্ষ্যে 5ম পর্যায়ে বরাদ্দকৃত 1907টি ঘরের মধ্যে ইতিমধ্যে নির্মিত
1234টি ঘর আপনার মাধ্যমে শুভ উদ্বোধনের মধ্য দিয়ে এ জেলার চরফেশন, মনপুরা এবং বোরহানুদ্দিন উপজেলা আজ ভূমিহীন মুক্ত হলো। সে সাথে জরাজীর্ণ ব্যারাক অপসারণ করে সে স্থলে নির্মিত 1005টি নতুন একক ঘরও আজ উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হচ্ছে। ভোলাবাসীর জন্য এটি অত্যন্ত আনন্দের এবং গর্বের দিন। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা এখন চর কচ্ছপী আশ্রয়ন প্রকল্প থেকে আপনার সাথে কথা বলছি। এ প্রকল্পে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের শেখ হাসিনা মডেল অনুসরণ করা হয়েছে। 8 একর খাট জমিতে 150টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে আপনার উপহারের ঘরে পুনর্বাসিত করা হয়েছে। ঘর নির্মাণ করা ছাড়াও বিদ্যুৎ, সুপেয় পানি, পয়ঃনিষ্কাশন সহ সকল নাগরিক সুবিধা সংস্থানের পাশাপাশি এখানে বসবাসরত উপকারভোগীদের জীবন মানের উন্নয়ন এবং কর্মসংস্থানের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। শতভাগ শিশুকে স্কুলিং এর আওতায় আনয়ন পূর্বক তাদের ঝরে পড়া রোধে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে। সকল উপকারভোগীকে সমবায় সমিতিভুক্ত করে বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের পাশাপাশি ব্যবসা ও কৃষিকাজে বিনিয়োগের জন্য সহজ শর্তে তাদের জন্য ঋণের ব্যবস্থা করা হচ্ছে। বসবাসরত বয়োবৃদ্ধ ও অক্ষমদের বিভিন্ন সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির আওতায় আনা হয়েছে। জেলেদের জন্য জেলে কার্ড ব্যবস্থা করা হয়েছে। নারীদের কর্মসৃজনের প্রয়াসে তাদেরকে সেলাই মেশিন প্রদান সহ এ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এছাড়াও তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে প্রকল্পে বসবাসরত সকল নারী পুরুষকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, এখানে উপস্থিত অসহায়, দরিদ্র, সহায়, সম্বলহীন মানুষের আজ আনন্দের দিন। আপনার উপহারের ঘর বদলে দিয়েছে তাদের জীবন। রঙিন টিনের ছাউনিতে আপনি বুনে দিয়েছেন তাদের নতুন করে বাঁচার স্বপ্ন। আপনার প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনার সানুগ্রহ অনুমতি পেলে চর কচ্ছপী আশ্রয়ন প্রকল্প প্রান্তে উপস্থিত 150টি উপকারভোগী পরিবারের মধ্য থেকে আপনি কারো অনুভূতি জানতে চাইলে আমি তাকে অনুভূতি ব্যক্ত করার সুযোগ দিতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী, অনেক অনেক ধন্যবাদ যে আপনারা যে উদ্যোগটা নিয়ে আজকে আমরা অন্তত পক্ষে সেই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবার ব্যবস্থাটা করতে পেরেছি। অবশ্যই যারা ঘর পেয়েছেন উপকারভোগী, আমি তাদের কথাই শুনতে চাই যে তাদের অনুভূতিটা কি। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি এখন চর কচ্ছপী আশ্রয়ন প্রকল্পের 55 নম্বর ঘরের বাসিন্দা বিধবা নারী বিবি আয়েশাকে মাইক্রোফোন হস্তান্তর করছি। দ্রুত দ্রুত। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম বিবি আয়েশা। আমার বাড়ি ঘর নদী ভাঙ্গা ফেলাইছে। আমার স্বামী 24 বছর আগে আমার স্বামী লিভার ক্যান্সারে মারা গিয়েছে। আমি অনেক দুঃখ নিয়ে আমার ছেলে মেয়ে করে লালিতে ফালিতে আমার অনেক কষ্ট হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কি দিয়ে আপনার করব? আমার একটি ভাঙা ঘর ছিল মাননীয় প্রধানমন্ত্রী। আমার এমন সমর্থ ছিল না আমি একজন টিনের নেতা ঘরে লাগাইতাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাকে একটা ঘর দিয়েছেন, আপনি বিদ্যুৎ দিয়েছেন, কল দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী স্কুল দিয়েছেন, গাটলা দিয়েছেন। আমি অনেক খুশি হয়েছি মাননীয় প্রধানমন্ত্রী। আমি কখনো জানি নাই যে আমি এমন একটা ঘর পাবো। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে কি দিয়ে যে ধন্যবাদ দিব আমার এই ভাষা জানা নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আমাকে ইউনিট সারে আমারে অনেক সাহায্য করছে, অনেক করছে। মাননীয় প্রধানমন্ত্রী, এইবার ঝড় বৃষ্টির ভিতরে আমাকে শুকনা খাবার দিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমি নামাজ পড়ে দোয়া করি আপনি যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। সবার জন্য দোয়া করি।
আপনারা যেন সুস্থ থাকেন, দোয়া করেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি খুশি হয়েছেন সেটা দেখে আমরা খুশি। আপনি তো খুশি হয়েছেন ঘর পেয়ে? আপনি খুশি হয়েছেন তো ঘর পেয়ে? খুশি হয়েছি, অনেক ধন্যবাদ দেয় আপনাকে। যাক, আপনি এবং আপনারা যারা ঘর পেয়েছেন, আমি খুব আনন্দিত যে আপনাদের জন্য কিছু করতে পারলাম। এটাই বড় কথা। দোয়া করবেন দেশের জন্য। আচ্ছা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ অনুমতি পেলে আমি আরেকজন উপকারভোগীকে তার অনুভূতি ব্যক্ত করার সুযোগ দিতে পারি। অবশ্যই। তাদের কথা শুনতে চাই। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি এখন চর কচ্ছপী আশ্রয়ন প্রকল্পের 119 নম্বর ঘরে বাসিন্দা মৎস্যজীবী জাহাঙ্গীর মাঝিকে মাইক্রোফোন হস্তান্তর করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আমার নাম জাহাঙ্গীর মাঝি। আমি একজন জেলে। আমার ঝড় বন্যায়, আমার এখানে একটা ঘর ছিল, ঝড় বন্যায় আমার ঘরের টিন নিয়ে গেছে। আমার কোনো অর্থ ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি অনেক কষ্টে ছিলাম এবং ওই পলিথিনায় কোন রকম ছেলে মেয়েদের কিনে জীবনযাপন করতাম। মাননীয় প্রধানমন্ত্রী, এখন আপনি আমাকে একটা ঘর দিয়েছেন এবং টিউবওয়েল দিয়েছেন এবং বিদ্যুৎ দিয়েছেন, এখানে একটা স্কুল দিয়েছেন। এখন আমরা অনেক সুখে আছি, অনেক শান্তিতে আছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করি, আপনার ফ্যামিলির জন্য দোয়া করি, যেন দেশের জন্য ভালো কাজ করতে পারেন। আপনি আমার মা এবং দেশের মা। আপনি আইসা যদি আপনাকে আমার ঘরে দেখে দিতেন মা, আমরা অনেক খুশি হইতাম। আপনার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যে আমি খুবই খুশি যে আপনি ঘর পেয়েছেন। আসলে ঝড় বৃষ্টি তো হয়, আর ভোলার তো এরকমই অবস্থা। তিনটা নদী চারিদিকে, এদিকে ইলিশা, ওদিকে মেঘনা, ওদিকে তেঁতুলিয়া, সবসময় ভাঙনের হাতে থাকে। অনবরত এই বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস। তা আমরা চাই যে এতে যেন আপনারা ক্ষতিগ্রস্ত না হন। দোয়া করেন যে আপনাদের সেবা করতে পারি। সবাই ভালো থাকেন, আপনারা সেই দোয়া করি। ভোলাকে আমরা এখন ভোলা থেকে জেলার ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ভাদিতলা পূর্ব দরগাপাড়া আশ্রয়ন গ্রামে, সেখানে সঞ্চালনার জন্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ শাহিন ইমরানকে অনুরোধ করছি। শাহিন ইমরান। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে পর্যটন নগরী কক্সবাজার জেলার সাথে ভার্চুয়ালি সংযুক্ত হয় কক্সবাজারবাসীর পক্ষ থেকে আমি মোহাম্মদ শাহিন ইমরান, জেলা প্রশাসক কক্সবাজার, আপনার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী, শুরুতেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ 1975-এর 15 আগস্টে শাহাদত বরণকারী বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদানদের। স্মরণ করছি জাতীয় 4 নেতা, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোন এবং বীর মুক্তিযোদ্ধাদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী, ভূমির প্রতি মানুষের দাবি চিরন্তন। মাথা গুজার একটুখানি ঠাঁই মিলবে কবে, এ যেন আরাধ্য প্রতীক্ষার স্বপ্ন। সেই স্বপ্ন পূরণে ভূমিহীন, গৃহহীন, দুস্থ, নদী ভাঙন কবলিত মানুষদের পুনর্বাসন করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে তৎকালীন নোয়াখালী, বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়া গ্রামে গুচ্ছগ্রাম নির্মাণের মাধ্যমে পুনর্বাসনের উদ্যোগ গ্রহণ করেছিলেন। নিজেকে উজাড় করে বিলিয়ে দেওয়ার জাতির পিতার যে আদর্শ, মানুষের প্রতি মমত্ববোধ, মানুষের মুখে হাসি ফোটানোর যে দর্শন, মানুষের অধিকার আদায়ের যে জীবনব্যাপী আখ্যান, সেটা প্রজন্মান্তরে বইছে আপনার ধমনীতে। তাই জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে 1996 সালে সরকার গঠনের পরপরই 1997 সালে ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সেন্ট মার্টিন পরিদর্শনে এসে দ্বীপের 70টি
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার মাধ্যমে পুনর্বাসনের যে কার্যক্রম আপনি শুরু করেছিলেন কক্সবাজার জেলায়, আজ তা পূর্ণতা পেয়েছে। এ আবেগময় স্বপ্নযাত্রার সূচনা লগ্নের সারথি হতে পেরে কক্সবাজারবাসী আপ্লুত, উদ্বেলিত। ভূমিহীন গৃহহীন মুক্ত বাংলাদেশ গড়ার আপনার এই নিরন্তর পথ চলা দেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে মানবিকতার অপূর্ব দৃষ্টান্ত হিসাবে সমাদৃত, যা ইতিমধ্যে সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে দারিদ্র্য বিমোচনে, অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে শেখ হাসিনা মডেল হিসাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার উন্নয়ন ভাবনায় কক্সবাজার একটি অগ্রাধিকারভুক্ত জেলা। উন্নয়নের ছোঁয়ায় কক্সবাজার জেলার রূপ বদলাচ্ছে প্রতিনিয়ত। উন্নত বিশ্বের পথে আমাদের যে স্বপ্নযাত্রা, সেই লক্ষ্যে ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে মহেশখালীর মাতার বাড়িতে নির্মিত হয়েছে 1200 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। যাত্রা শুরুর অপেক্ষায় থাকা মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর বিশ্ব বাণিজ্যের কৌশলগত সমীকরণে বাংলাদেশকে দিয়েছে ভিন্ন মাত্রা। প্রথমবারের মতো রেলপথে সংযুক্ত হয়েছে কক্সবাজার। ঝিনুক আকৃতির দৃষ্টিনন্দন আইকনিক রেল স্টেশনের স্থাপত্য সৌন্দর্য দেশি বিদেশি পর্যটকদের করছে বিমোহিত। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীতকরণের কাজ দ্রুত এগিয়ে চলছে। দেশের সর্ববৃহৎ রানওয়েতে সমুদ্র ছুঁয়ে উঠানামা করবে বড় আকারের উড়োজাহাজ। এলএনজি টার্মিনাল, সাগরে তেল খালাসের জন্য সিঙ্গেল পয়েন্ট মুরিং, সাবমেরিন কেবলের মাধ্যমে কুতুবদিয়া দ্বীপকে জাতীয় গ্রিডে সংযুক্ত করা, এসবই আপনার দূরদর্শী নেতৃত্ব এবং কক্সবাজার প্রতি ভালোবাসার নিদর্শন। ভৌগোলিক অবস্থানগত সুবিধা এবং পর্যটনের অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে কক্সবাজারের পর্যটনকে বিশ্বমানে উন্নত করার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে সাবরাং, নাফ এবং সোনাদিয়া ইকো ট্যুরিজম পার্ক। বহুমুখী এই কর্মযজ্ঞের ছোঁয়ায় কক্সবাজার জেলা পরিণত হয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক হাবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে কক্সবাজার জেলার 3টি উপজেলাকে ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন এবং এর মাধ্যমে সমগ্র কক্সবাজার জেলা আপনি ভূমিহীন এবং গৃহহীন মুক্ত ঘোষণা করেছেন। কক্সবাজার জেলার 9টি উপজেলায় 4925টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে আপনার উপহারের ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে। এই সুদীর্ঘ কর্মযজ্ঞে মোট 120 একর খাস জমি অবৈধ দখল থেকে উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় 100 কোটি টাকা। আপনার উপহারের ঘর পেয়ে তারা যেন ভাগ্য বদলের পাশাপাশি অর্থনৈতিক ভাবেও সমাজের মূল স্রোতে মিশতে পারে, সেজন্য 1604 জন উপকারভোগীকে হাঁস মুরগি পালন, গরু মোটা তাজাকরণ, সবজি চাষ, সেলাই ও ব্লক বাটিক প্রশিক্ষণ, হস্তশিল্প বিষয়ক প্রশিক্ষণ সহ বিভিন্ন কর্মমুখী ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পর্যায়ক্রমে সকল উপকারভোগীকে প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীবৃন্দ আপনার ঘোষিত সর্বজনীন পেনশন স্কিমে সংযুক্ত হচ্ছে। এই স্কিমে অংশগ্রহণ তাদের আর্থিক এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করবে। মাননীয় প্রধানমন্ত্রী, ঈদগাহ উপজেলার ঈদগাহ ইউনিয়নের ভাদিতলা পূর্ব দুর্গাপাড়া আশ্রয়ণ প্রান্তে অনুষ্ঠানস্থলে উপস্থিত আছেন জনাব সাইমন সোরার কমল, এমপি, মাননীয় হুইপ, জাতীয় সংসদ বাংলাদেশ, কক্সবাজার 2 আসনের মাননীয় সংসদ জনাব আশিকুল্লাহ রফিক, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সম্মানিত বিভাগীয় কমিশনার চট্টগ্রাম, ডিআইজি রেঞ্জ চট্টগ্রাম, পুলিশ সুপার কক্সবাজার, জেলা সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় জেলা এবং উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও, বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ এবং যাদের উপলক্ষ করে আজকের এই আয়োজন 146 জন উপকারভোগী যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে তাদের অনুভূতির কথা শোনানোর জন্য। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার অভিপ্রায় অনুযায়ী উপস্থিত অতিথিবৃন্দ এবং উপকারভোগীদের মধ্যে আপনি যার অনুভূতি শুনতে চান, আমি মাইক্রোফোনটি তার নিকট হস্তান্তর করব। অনেক ধন্যবাদ। যে এত আমার এই আশ্রম প্রকল্পের যাত্রা শুরু কক্সবাজার থেকে। 97 সালে ঘূর্ণিঝড়ে আমি সেন্ট মার্টিন দ্বীপে যাই, সেখানে 70টা পরিবার সম্পূর্ণভাবে তাদের কোনো ঘর বাড়ি ছিল না। ওখানে দাঁড়িয়ে আমি সিদ্ধান্ত নিই, কিন্তু ওখানে খাস জমি পাওয়া যাচ্ছিল না। আমার স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা কিছু জমি দেয়, জমি অল্প ছিল দেখে সেখানে আমরা ব্যারাক হাউস তৈরি করার সিদ্ধান্ত নিই। কিন্তু সেই ব্যারাক হাউস ওখানে নির্মাণ করবে, নির্মাণ সামগ্রী পাওয়া বা নির্মাণ করার লোক পাওয়া কঠিন ছিল। তখন আমি নৌবাহিনীর উপরে দায়িত্ব দিই এবং নৌবাহিনী বলে যে আমরা এটা করে দিতে পারবো।
কক্সবাজারে বসে নৌবাহিনী এই ঘরগুলি সমস্ত জিনিসগুলি তৈরি করত এবং সেন্ট মার্টিন দ্বীপে যে সেই ঘরগুলি তারা তৈরি করে দেয় এবং 70টা পরিবারকে আমরা পুনর্বাসন করি ব্যারাক হাউসে। সেখান থেকেই কিন্তু আমাদের যাত্রা শুরু। এরপরে পর্যায়ক্রমিকভাবে এটাকে একটা প্রকল্পে নিয়ে আমরা তারপরে বাস্তবায়ন করে যাচ্ছি। সে সময় অবশ্য ব্যারাক হাউস দিয়েছিলাম। দ্বিতীয়বার সরকার আসার পর আমাদের যেহেতু আমরা যাত্রা শুরু করেছি খুব সীমিত সম্পদ নিয়ে, তো যখন আমাদের একটু ভালো অবস্থা হলো সকলকে এখন 2 কাঠা জমি ঘর তৈরি করে দিচ্ছি এবং সব ধরনের নাগরিক সুবিধা যাতে পায় তার ব্যবস্থা করে দিচ্ছি। যে কক্সবাজার সম্পূর্ণ ভূমিহীন মুক্ত এটা ঘোষণা দিতে পারা সত্যি আমার জন্য খুব আনন্দের ব্যাপার। তো আজকে আমি সেজন্য আন্তরিক ধন্যবাদ জানাই এই গৃহ নির্মাণের সঙ্গে যারা সম্পৃক্ত ছিলেন সকলকে, আমাদের নির্বাচিত প্রতিনিধি ছাড়া আমাদের দলের নেতৃবৃন্দ এবং প্রশাসন থেকে শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সহ যারা যারা সংযুক্ত সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি অবশ্যই একজন উপকারভোগীর সাথেই কথা বলবো, কারণ স্বাভাবিকভাবে সকলের সাথে কথা বলার যেটুকু সুযোগ হয় কিন্তু তাদের কথা তো শোনা সম্ভব হয় না। একজন উপকারভোগী আমার সামনে কথা বললে আমি খুব খুশি হব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমি এই আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগী হোসনে আরার নিকট মাইক্রোফোনটি হস্তান্তর করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আপনি কেমন আছেন? আমার নাম হোসনা। আমি একজন শারীরিক প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্ত নারী। আমার হাঁটতে কষ্ট হয়। আমার মেয়েদের নিয়ে কে না কে সময় পার করি। মানুষের বাসা বাড়িতে কাজ করি। আমি প্রতিবন্ধী বলে আমার স্বামী আমাকে রেখে চলে যায়। চলে যাওয়ার পরে মানুষের নানা ধরনের ঠাট্টা লাঞ্ছনা পেয়ে মানুষের দ্বারে দ্বারে মোটু বাতের জন্য কেউ সাহায্য করেনি। আপনার কাছ থেকে প্রতিবন্ধী কার্ড পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমার কোনো মাথা গোঁজার তাই ছিল না। একটি কুড়িঘর অনেক কষ্ট করে থাকতাম। প্রভাবশালীদের কাছে বারবার হাঁটতে কেউ সাহায্য করেনি। সংসার নামক জীবনটা খুব কষ্ট। আমার খুব কষ্ট হয়েছিল। মনে হয় আমি যেন মরে যাই, কিন্তু আমার মেয়েদের মুখের দিকে তাকিয়ে আমি মরতে পারলাম না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছ থেকে একটি বর্ষঘর পেয়েছি। ঘরে বিদ্যুৎ পেয়েছি, পানি পেয়েছি, মাথা গোঁজার মতো জায়গা পেয়েছি। আপনার কাছে আমি অসংখ্য ঋণী। মাননীয় প্রধানমন্ত্রী, আমার মেয়েকে নিয়ে দাঁড়ানো সত্যিও সাহস পেয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি আমাদের এই কক্সবাজারের জন্য অনেক করেছেন। আপনাকে আমাদের এই কক্সবাজারে আসার জন্য নিমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমার মেয়েদের জন্য দোয়া করবেন, যেন আমার মেয়েদেরকে লেখাপড়া করে দেশের জন্য ভালো কিছু করতে পারে। আপনার হাতে দেশ থাকলে সুরক্ষিত থাকবে এবং সামনে এগিয়ে যাবে। আপনি হলে যোগ্য কন্যা, যোগ্য বাবার যোগ্য কন্যা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে যেন আল্লাহ হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয় মেয়ে আপনার? কয় মেয়ে? 2 মেয়ে। আচ্ছা, কত বড়? একটা ক্লাস 2-তে পড়ে, আরেকটা 2 বছর হয়েছে। ও আরে ছোট্ট। আপনি ভাতা পান না? স্বামী পরিত্যক্ত ভাতা? হ্যাঁ, আপনার কাছ থেকে ভাতা পাইছি। আচ্ছা, আর তাছাড়া এমনিতেও ঘর পাইছেন, এখন একটা ঋণও দেওয়া হবে 30,000 টাকা করে। তো আমরা ঋণ দেই, ট্রেনিংটা করাই দিলে ঘরে বসে বসে যেহেতু কিছু উপার্জন করতে পারেন সেই ব্যবস্থাটা করে দেওয়া হবে। আপনি আপনাকে ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। জি, ভালো থাকেন। সব উপকারভোগী পাবেন। আপনার সদয় সম্মতি পেলে আরেকজন উপকারভোগী তার অনুভূতির কথা আপনাকে জানাতে চান। হ্যাঁ, দেবেন। অনুভূতি ব্যক্ত করবেন জনাব রবিউল আলম। তিনি পেশায় একজন মৎস্যজীবী। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কেমন আছেন? আমার নাম রবিউল আলম। আমি একজন গরিব জেলে। পদ্মার নৌকায় নিয়ে আমি সাগর মাছ দিতে যাই। কখনো মাছ পেতাম, কখনো পেতাম না। আমার ছেলে মেয়ে না খেয়ে থাকতে হয়। একবেলা খালি একবেলা খাইতে পারতো না। আমার ওই টাকার সংসার চলতো না। মাননীয় প্রধানমন্ত্রী, ওই আমার 2-3 মাসের জন্য থাকতে হয় ওই সাগরে। যখন দর বৃষ্টি হয়, যখন বাতাস হয়, আমার ছেলেমেয়ের জন্য কষ্ট লাগে। কান্না করতাম বসে বসে। আমার ছেলেমেয়ের জন্য খুব কথা বলতে ইচ্ছা করতো। আমি নেটওয়ার্ক পেতাম না, ওদের আমার সুযোগ পেতাম না। মাননীয় প্রধানমন্ত্রী, আমি কান্না করতাম। আমার কোনো ছিল না, থাকতাম।
তখন আমি স্বপ্ন মাছ ধরতাম, দেখতাম মাননীয় প্রধানমন্ত্রী আমি একটা কাজ করবো, আমি বাড়িতে পারি নাই, জায়গা করতে পারি আমার জায়গা নিবে, সবাই বাড়ি করছে না, তখন আমার বাড়ি আপনার পাহাড়ে আমি একটা মুজিব বর্ষ করছি, মানে আপনার পাহাড়ে একটা মুজিব বর্ষ করতে আমি খুশি আছি, ওখানে জায়গা পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি, আমার ছেলে লেখাপড়া করতে পারে, খুশিতে থাকে, আমার স্ত্রী আমার স্ত্রী সাইডে শাকসবজি লাগাই, আমি নিশ্চিত থাকি মাননীয় প্রধানমন্ত্রী, যখন আমি সাগর আমার চিন্তা হয় না, আমার হয় না, আমি প্রধানমন্ত্রী সকালে সাগর বন্ধ দেওয়ার পরে আমি একটা জেলে কার্ড, ওই জেলে কার্ডে প্রধানমন্ত্রী আপনি অনেক করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অনেক করেছেন রাস্তা দিয়েছেন, মাননীয় মুশকিল বিদ্যুৎ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ থেকে আমি আপনার কাছে মাননীয় আপনি অনেক করেছেন, আপনি মাননীয় আপনি দেশ সুস্থ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে দেশ থাকলে সুস্থ থাকবে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আসসালামু আলাইকুম। যে আপনি ভালো থাকেন সেই দোয়া করি। আপনার কয় ছেলে মেয়ে? আসেন, কয় ছেলে মেয়ে? আমার দুইটা মেয়ে, 4টা ছেলে, মেয়ের দুইটা বড়, আর আমার একটা মেয়ে ক্লাস 8-এ পড়ে, আর একটা মেয়ে আছে, একটা ছেলে মাদ্রাসায় আবেদখানা একজ করে, আর একটা মেয়ে, আর একটা ছেলে ছোট, আর একটা ছেলে কাজ করে। আচ্ছা, তো মেয়েদের লেখাপড়া শেখান, ভালো থাকুক সেই দোয়া করি। মাননীয় প্রধানমন্ত্রী, কক্সবাজার জেলার শিল্পীবৃন্দ কক্সবাজারের আঞ্চলিক গানের সাথে একটি নৃত্য পরিবেশনে আপনার সদয় সম্মতি কামনা করতেছেন মাননীয় প্রধানমন্ত্রী। হ্যাঁ, অবশ্যই, এটা তো দেখতেই চাই। রসের পীড়িত শিখাইতাম মহেশ খালির
পান খাইতে মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজার জেলার সাথে সংযুক্ত হওয়ার জন্য এবং আমাদেরকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনার প্রতি অশেষ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার প্রিয় জেলা কক্সবাজারে আপনাকে সফরের বিনীত আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের জন্য দোয়া করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। আমরা এখন কক্সবাজার জেলা প্রান্ত থেকে আমরা এখন লালমনিরহাট জেলায় যেতে চাই। লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি গ্রামে সঞ্চালনার জন্য জেলা প্রশাসক মোহাম্মদুল্লাহ উপস্থিত আছেন। তাকে অনুরোধ করছি উপস্থাপনার জন্য। মোহাম্মদুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদুল্লাহ, জেলা প্রশাসক, লালমনিরহাট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদুল্লাহ, জেলা প্রশাসক, লালমনিরহাট। ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন প্রকল্পের ৫ম পর্যায়ের ২য় ধাপে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিস্তাপাড়ের উত্তরের জনপদ কবি শেখ ফজলুল করিমের স্মৃতি বিজড়িত লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের মহিষামুড়ি আশ্রয়ন প্রকল্প হতে লালমনিরহাটবাসী এবং আজকের অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দের পক্ষ থেকে আপনাকে গভীর কৃতজ্ঞতা ও সশ্রদ্ধ অভিবাদন জানাই। মাননীয় প্রধানমন্ত্রী, গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ঘাতকের নির্মম বুলেটে শাহাদাত বরণকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ জাতির পিতার পরিবারের সকল সদস্যবৃন্দকে। শ্রদ্ধাভরে স্মরণ করছি জাতীয় ৪ নেতা, মহান মুক্তিযুদ্ধের ৩০ লক্ষ শহীদ বীর মুক্তিযোদ্ধা ও ২ লক্ষ নির্যাতিত মা বোনদের। মাননীয় প্রধানমন্ত্রী, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তৎকালীন নোয়াখালী বর্তমান লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা গ্রামে ভূমিহীন গৃহহীন অসহায় ছিন্নমূল মানুষের যে পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছিল, আজ তা আপনার নেতৃত্বে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এক অনন্য রাষ্ট্রীয় উদ্যোগে পরিণত হয়েছে। এ প্রকল্পের মাধ্যমে লালমনিরহাট জেলায় ৫টি পর্যায়ে মোট ৫,২৪০ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে, যেখানে প্রায় ১১০ একর সরকারি খাস জমি পুনরুদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা। আজকে এ জেলায় ৫ম পর্যায়ের ২য় ধাপে মোট ১৬২৩টি গৃহ আপনার মাধ্যমে শুভ উদ্বোধন ও হস্তান্তর করা হয়েছে। একই সাথে লালমনিরহাট জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত সুন্দরতম এই মহিষামুড়ি আশ্রয়ন প্রকল্প, যেখান থেকে আজকে আমরা সংযুক্ত রয়েছি, সেখানে ২০০টি পরিবারের একক ঘর সহ নতুন ঠিকানা পেয়েছে। স্থান নির্বাচনের ক্ষেত্রে মানুষের মৌলিক চাহিদা, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের বিষয়কে চূড়ান্ত অগ্রাধিকার প্রদান করা হয়েছে। মহিষামুড়ি আশ্রয়ন প্রকল্পটি এলজিইডির পাকা রাস্তার পাশেই অবস্থিত। এই প্রকল্পের ৮০০ মিটারের মধ্যে প্রাথমিক বিদ্যালয়, ১ কিলোমিটারের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়, প্রকল্পের ভিতরে ৩টি ঘাসপুকুর, একটি মসজিদ, একটি খেলার মাঠ ও প্রকল্প সংলগ্ন একটি বাজার রয়েছে। ফলে এখানে জীবন ধারণ ও কর্মসংস্থানের যথেষ্ট সুযোগ রয়েছে। এ প্রকল্পে সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, সকল ঘরে বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে। পারিবারিক পুষ্টি নিশ্চিতকল্পে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে পারিবারিক পুষ্টি বিজ্ঞান, বস্তায় আদা চাষ, মরিচ চাষ, গবাদি পশু লালন পালন শুরু হয়েছে এবং ক্ষুদ্র ঋণ বিতরণের লক্ষ্যে সমিতি গঠন কার্যক্রম চলমান রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ১৯৮১ সালের ১৭ই মে স্বদেশ প্রত্যাবর্তনের পর বিরোধী দলীয় নেত্রী থাকা অবস্থায় একাধিকবার বিভিন্ন সময়ে লালমনিরহাট জেলা সফর করেছেন। আপনি পায়ে হেঁটে বিভিন্ন অঞ্চল ভ্রমণ করেছেন। আপনি সেই সময়ে এই অঞ্চলের মানুষের দারিদ্রতা ও মঙ্গা প্রত্যক্ষ করেছেন। আপনার দূরদর্শী নেতৃত্বের ফলে এক সময়ের মঙ্গাপীড়িত লালমনিরহাট আজ সমৃদ্ধ জনপথে পরিণত হয়েছে। লালমনিরহাটের জনগণ আপনার কাছে চিরকৃতজ্ঞ। ২০০৮ সালে এই জেলায় খাদ্যশস্য উৎপাদন ছিল ৭,১৯,০০০ মেট্রিক টন,
যা বর্তমানে 11,05,000 মেট্রিক টনে উপনীত হয়েছে। 2008 সালে বিদ্যুৎ সেবার আওতায় ছিল মাত্র 18% জনগণ, বর্তমানে বিদ্যুৎ সেবার আওতায় এসেছে 98% জনগণ। 2008 সালে দরিদ্রের হার এই জেলায় ছিল 53%, তা এখন কমে 23% নেমে এসেছে। 2008 সালে বহুতল পাকা স্কুল ভবন ছিল মাত্র 45টি, বর্তমানে 228টি স্কুল ভবন রূপান্তরিত হয়েছে। 2008 সালে শিক্ষার হার ছিল এই জেলায় মাত্র 43%, বর্তমানে 74% বৃদ্ধি পেয়েছে। 2008 সালে পাকা রাস্তা ছিল লালমনিরহাট জেলায় 375 কিলোমিটার, বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে 1480 বর্গ কিলোমিটার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নেতৃত্বে 2011 সালের 19 অক্টোবর 3 বিঘা করিডোরটি 24 ঘন্টা চালু হয় এবং 2015 সালের 31 জুলাই মধ্যরাতে লালমনিরহাট জেলার 59টি ছিটমহল বিনিময়ের মাধ্যমে কয়েক হাজার মানুষের 68 বছরের বন্দী জীবনের পরিসমাপ্তি ঘটেছে। বর্তমানে তাদের জীবন মানের উন্নয়ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পরিকল্পনা নির্দেশনায় দেশের একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস বিশ্ববিদ্যালয় লালমনিরহাট জেলায় স্থায়ী ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম শুরু করেছে এবং 250 শয্যার হাসপাতাল বুড়িমারি এক্সপ্রেস রেল চালু হয়েছে। লালমনিরহাট টেক্সটাইল ইনস্টিটিউট, ইনস্টিটিউট অফ লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, লালমনিরহাট পলিটেকনিক ইনস্টিটিউট, মা ও শিশু কল্যাণ কেন্দ্র, বুড়িমারি স্থলবন্দরের আধুনিকায়ন প্রকল্প আপনি অনুমোদন করেছেন, যার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। এ সকল কার্যক্রমের ফলে লালমনিরহাট জেলার মানুষের আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নতি সাধিত হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, বর্তমান প্রজন্ম বঙ্গবন্ধুর চেতনার বাতিঘর, বঙ্গবন্ধুর আদর্শে লালিত। আপনি আমাদের যে দায়িত্ব দিবেন আমরা তার সর্বোচ্চ অগ্রাধিকার ও গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী, লালমনিরহাট প্রান্তে উপস্থিত রয়েছেন আজকের এই অনুষ্ঠানে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, রংপুর বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার, রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি, সম্মানিত পুলিশ সুপার, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, পৌরসভার মেয়র বৃন্দ, সরকারি কর্মকর্তা বৃন্দ, উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ এবং আপনি যাদের জন্য এই ঘর নির্মাণ করে দিয়েছেন সেই সৌভাগ্যবান উপকারভোগীরা। মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত উপকারভোগী ও অতিথিদের মধ্য থেকে সকলেই আপনার সাথে কথা বলতে আগ্রহী। আপনার সানুগ্রহ অনুমতি পেলে এবং আপনি যার সাথে কথা বলতে আগ্রহী তাকে আমরা মাইক্রোফোনটি হস্তান্তর করব। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। অনেক ধন্যবাদ। এই লালমনিরহাট সবসময় অবহেলিত একটা জায়গা ছিল। দারিদ্র, ক্ষুধা, দারিদ্র এবং অশিক্ষা, বিনা চিকিৎসা মৃত্যু এই ধরনের প্রতিনিয়ত ছিল। এমনকি যোগাযোগ ব্যবস্থা এত খারাপ ছিল যে রেল লাইনের উপর থেকে মানে কোনো মতে গাড়ি নিয়ে যেতে হতো, বসে থাকতে হতো ঘন্টার পর ঘন্টা। আওয়ামী লীগ সরকার আসার পরে আমরা এই তিস্তা নদীর উপর সেতু নির্মাণ করে দিই, রেল লাইনের পাশে আমরা যাতে গাড়ি চলতে পারে সেই সেতুটা, যদিও প্রথমবার ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রকল্প নিই, কিন্তু বিএনপি সেটা বন্ধ করে রেখেছিল। 2008-এ নির্বাচনে জয়ী হয়ে আমরা সেই সেতুটা নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থা সুরাহা করি। পাশাপাশি গঙ্গা চড়ার সাথে লালমনিরহাটেরও একটা সেতু নির্মাণ করে সরাসরি রংপুরের সাথে যোগাযোগ সেটাও আমরা করে দিয়েছি। আর এই রংপুরে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার হার বাড়ানো, আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের সব থেকে মানে বিশেষ একটা ইউনিভার্সিটি যেটা বাংলাদেশের প্রথম, সেই এয়ারোস্পেস অ্যান্ড এভিয়েশন ইউনিভার্সিটি, সেটাও লালমনিরহাটেই করে দিয়েছি। কারণ এই প্রতিষ্ঠানগুলি করার উদ্দেশ্য হলো ট্রেনিং দেওয়া, নতুন নতুন শিক্ষার ব্যবস্থা করা, মানুষের জীবন জীবিকার ব্যবস্থা করা, সেটাই আমাদের লক্ষ্য। আর স্থলবন্দর এবং ছিটমহল বিনিময়, এই ছিটমহল বিনিময় আমি মনে করি পৃথিবীতে একটা দৃষ্টান্ত আমরা স্থাপন করেছি। দুর্ভাগ্যের বিষয় যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার পর এই ছিটমহলে যে আমাদের অধিকার আছে, যারাই সরকার এসেছে, সেই জেনারেল এরশাদ, জিয়াউর রহমান, খালেদা জিয়া, কেউ কিন্তু এই বিষয়টা তোলেনি কখনো। অথচ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ভারতের সাথে 25 বছর
চুক্তি বা বন্ধুত্ব চুক্তি করেছিলেন, সেখানে কিন্তু এই ছিটমহল বিনিময়ের বিষয়টা ছিল এবং ছিটমহল বিনিময়ের ব্যাপারে আমাদের দেশে জাতীয় সংসদে সংবিধান সংশোধন করে এই ছিটমহলে যে আমাদের অধিকার, সেটাও বঙ্গবন্ধু শেখ মুজিব নিশ্চিত করে গিয়েছিলেন, আইন পাশ করেছিলেন। ভারতে কিন্তু তখনও তাদের পার্লামেন্টে এটা পাশ হয়নি, দীর্ঘদিন পড়েছিল। আওয়ামী লীগ সরকার আসার পর আমি এটা উদ্যোগ নিই এবং দীর্ঘ দিন এটা কাজ করে অবশেষে আজকে আমরা ছিটমহল বিনিময় করতে পেরেছি, যে কারণে লালমনিরহাট, কুড়িগ্রাম, ওদিকে পঞ্চগড়, বিভিন্ন এলাকায় যে ছিটমহলগুলি, সেখানে আমাদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এই অঞ্চলের মানুষগুলি দীর্ঘদিন যারা একেবারে অবহেলিত ছিল, তাদের কোনো আসলে পরিচয় ছিল না, আজকে তারা সেই পরিচয়টা পেয়েছে। তো লালমনিরহাটের সার্বিক উন্নয়নে ব্যাপক কাজ আমরা করে গেছি, কারণ এই অবহেলিত এলাকাগুলিকেই আমি সুনির্দিষ্টভাবে ঠিক করেছিলাম যে এই জায়গাগুলিকে আরো উন্নত করা হবে। তো যাক, আজকে আমি খুব খুশি যে এখানে মানুষগুলো অন্তত ঘর বাড়ি পাচ্ছে এবং বিশেষ করে নদী ভাঙ্গা রোধের ব্যবস্থা আমরা নিয়েছি, আর যোগাযোগ ব্যবস্থার এখন প্রভূত উন্নতি হয়েছে, তাতে মানুষের জীবনযাত্রা আরো বৃদ্ধি পাবে, সেটাই আমরা চাই। আমি অবশ্যই যারা ভূমিহীন, গৃহহীন, যাদের জীবন একেবারে চরমভাবে অবহেলার শিকার, সেই মানুষগুলি যখন একটা ঘর পেয়েছে, তো তাদের মুখ থেকে তাদের অনুভূতিটা শুনতে চাই যে তারা কেমন আছে এবং এই ঘর পাওয়ার পরে তাদের কেমন লাগছে। আর আমরা চাই যে জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করেছে, একটি মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। তা আপনি কোনো উপকারভোগী দেন, উপকারভোগীর কাছ থেকে শুনলে ভালো লাগে আমার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আমরা এখন মাইক্রোফোনটি হস্তান্তর করছি ঝালমুড়ি বিক্রেতা জনাব মোহাম্মদ বাবু মিয়া, যিনি এই নিবাসী রয়েছেন এই আশ্রয়ন প্রকল্পে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভালো আছেন ভাই? আমরাও ভালো আছি। আপনি ঘর দিয়েছেন, আমরা অনেক সুখে আছি। আপনি যখন ঘর আমাকে ছিল না, আমরা অনেক কষ্টে ছিলাম, মা অনেক কষ্টে ছিলাম। আমি হোটেলে কাজ কাম করছিলাম, বাড়িতে থাকার জায়গা ছিল না, মাসের বাড়িতে ছিলাম। কখনো আমি রাত কেটে এসি হোটেলে থেকে, ব্রিঞ্চির মধ্যে রাত কেটে এসি। আমার মা বৃদ্ধ ছিল, আমরা দুজন মা ছেলে মেলে হোটেলে কাজ করতে গিয়েছিলাম। এসে ঘর থাকার জায়গা নাই, কোথায় থাকবো? আবার সারাদিন কাজ কাম করে হোটেলে সারা রাত জেগে আবার সকালে হোটেলে চলে যাই। আবার ছেলে মেয়ে নিয়ে মাসের বাড়িতে থাকছিলাম, মাথা গুলোর কোনো ছাদ ছিল না। বৃষ্টি হয়েছিল, বাল বাচ্চা নিয়ে বৃষ্টির মধ্যে কান্না করছি, আমার ঘর ছিল না। আমার মেয়ে বলতো, বাবা আমাদের কি ঘর হবে না? আমি বলছিলাম, মা ঘর হবে, আল্লাহর কাছে দোয়া রাখো, আমাদের ঘর হবে। কিন্তু আমি মনে বলে বলছিলাম, আমার শরীরে অসুখ, আমি কিভাবে, আমার তো টিন কেনার যোগ্যতা নাই। কিন্তু আপনার চেষ্টাতে আমি আজকে ঘর পেয়েছি। আজকে অনেক সুখী মা, আমি অনেক শান্তিতে আছি। আজকে যখন আমি মানুষের বাড়িতে ছিলাম, ওরা শাকসবজি চাষ করত, আমি চেয়ে দেখতাম আমি কি শাকসবজি চাষ করতে পারবো না। আমি এখন পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীর চেষ্টায়, এখন আমি শাকসবজি চাষ করতে পারতেছি। আমি এখন হাঁস মুরগি পালতেছি, আমি এখন গাছ লাগিয়েছি। আমি যখন মানুষের বাড়িতে ছিলাম, আমি মনে করছিলাম ওরা আম জাম কাঁঠাল পেরে তাদের ছেলে মেয়েদেরকে দেয়, আমি কি পারবো না। আজকে আমি নিজে গাছ গেড়েছি, আমার মনে হচ্ছে আমার ছেলে মেয়েদেরকে এখন আমি নিজেই গাছের থেকে ফল পাকনা পেরে খাওয়াবো। আর খুশির কথা কি বলবো মাননীয় প্রধানমন্ত্রী, আমার ঘর ছিল না, আমি এখন চিন্তা করি না আমি পাকা ঘরে আমি থাকতে পারবো। এখন আমি পাকা ঘরে থাকতেছি মাননীয় প্রধানমন্ত্রী। আমি কল পেয়েছি, বিদ্যুৎ পেয়েছি। আমি খুশিতে আরো আমার মনের আবেগে ছোট্ট করে একটু গান রচনা করেছি, আমি বলবো। বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, বঙ্গবন্ধুর মেয়ে শেখ হাসিনা, দেশের উন্নয়ন শেখ হাসিনার চেষ্টাতে আজ এলো আবাসন। গরিব দুঃখী মা বোনেরা, গরিব দুঃখী ভাই বোনেরা ছিল না ঘর বাড়ি, শেখ হাসিনার চেষ্টাতে আজ পেলাম ঘর বাড়ি।
আমরা এখন ছেলে মেয়ে নিয়ে শোকের পাল তুলি, মাঝি পাল উঠিয়ে দে, মাঝি নাও জড়িয়ে দে। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের, জয় হোক শেখ হাসিনার। আমার পোলাপনের পক্ষ থেকে আপনাকে দোয়া হাজার হাজার, আমার বৃদ্ধ মায়ের পক্ষ থেকে আপনাকে হাজার হাজার দোয়া। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, সেই দোয়া করি। ভালো থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সানুগ্রহ অনুমতি দিলে আরেকজন উপকারভোগীর কাছ থেকে আমরা একটু অনুভূতি শুনতে পারি। আমি কথা বলার জন্য বলছি মোসাম্মদ শাহেরন বেওয়া, যিনি গৃহকর্মী হিসাবে রয়েছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। মা তো কি প্রধানমন্ত্রী মা, তোমরা ভালো আছেন? মা তোমরা ভালো আছেন? বেড়ে আমি ভালো আছি ভাই। মা, আমার নাম শাহেরন। আমি অনেক দুঃখের মানুষ মা। আমার স্বামী হারা, আমার ছেলে একটা লোয়াই পাগল, লোয়াই ছাগল। আমার ছেলে 20 বছর হাতে আমার খোঁজ খবর নাই। দুইটা বাচ্চা থুয়ে বউ মারা গেছে, বাচ্চা দুইটা আমাকে খোরাক পাতি দেওয়া লাগে, অনেক কষ্ট করি চলি। আমার ঘর বাড়ি কিছু নাই, ঘরে মানুষ ঘুম পাড়ে, আমি গুপ গুপ করি কান্দি। এই বাড়ি ঘর না পায়া মেম্বার চেয়ারম্যান সবার কাছে যাই কোনো খাতে। তারপরে এই মন্ত্রীর কাছে গেছি, এই মন্ত্রী সাহেব আমাকে কইছে যাও ইয়ের কাছে, যে টিউনু সাহেবের কাছে যাও। মন্ত্রী তখন টিউনু সাহেব কইছে যে কান্দি ফেলছি মা, খুব দুঃখ করি। তখন আমি টিউনু সাহেব কয়েছে যাও তোমার ঘর হবে, যাও। তখন আমার মনটা ঠাই এসছে মা, তোমার বাড়ির যে আমি ঘরে আসি, বসবাস করি আসি, মনে হয় যে তোমাকে জ্বরে আমি কোলাপ নেই মা। তোমাকে এইরকম আমাকে মনে হইতেছে। আমি মনে হয় যে আমি অসহায়, আমার কেউ নাই কপালত। আমার মা ও বাপ সব ছোটতে মারা গেছে। আমি খুব দুঃখের মানুষ, অনেক দুঃখ কষ্ট করি, অনেক জীবনটা আমার কাটি যাবার লাগছে। এখন দুইটা বাচ্চা, ছেলেটা অনেক পাগল, তার বউটা মারা গেছে, বাচ্চা দুটাকে আমাকে দেখাশুনে করা লাগে মা। আমি এখন বয়স হয়েছে, আমি কাজকর্ম করি পাই না, মানুষের বাড়ি তো চাওয়া তো ঠিক নয়। এখন কি করি চলবো মা, আমাকে তোমরা পথ করি দাও মা। আমার খুব আমি কষ্ট দুঃখের বাড়ি মা, আমার তোমরা সুখী যায় না। মনে হয় তোমাকে জড়ে ধরি আমি কোলাপ নেই, বলে এইরকম হয়েছে মা, আমার কপালত এইরকম দুঃখ মা। টিউনো সাহেব আমাকে এই ঘরটা দিছে, এই সাহেব দিছে আমাকে এই ঘর। এই যে তোমার আদর্শর বাড়ি ঝকঝকে পরিষ্কার, অনেক শান্তিতে আছি, সুখে ঘুম নিন ভাগ করতেছি, আমি এখন শান্তিতে আছি মা। এখন কি করা যায় মা, আমার ব্যবস্থা করি দেন মা, আমি কোনো কাজকর্ম করি পাই না মা। ভাতা পাই, টাকা পয়সাও হয় না, আগতে খেয়া শেষ করি। যে ঔষধ লাগে 300 টাকার ঔষধ আমার খাইতে লাগে, দিন 300 টাকার ঔষধ খাইতে লাগে আমার। ওষুধ তো বিনা পয়সা দেবো কমিউনিটি ক্লিনিক থেকে। ব্যবস্থা করে দিন। আর এমনি তো আপনি টাকাও পাবেন এখন কাজের জন্য, আর ভাতাটা তো পাবেন। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমার দেশে আইসেন মা, তোমাকে দেখবো, আমার দাওয়াত থাকিল মা, তোমার দাওয়াত থাকিল, তোমরা আইসেন মা। তোমার যদি সামনে আইসেন মা, তোমাকে আমরা যে কোলার তুলি নেব মা, জ্বরে কোলার তুলি নেব মা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলাইহি খায়রি খালকি আসাবি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলাইহি খায়রি খালকি আসাবি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
আল্লাহ আমার এই মাহফত এই হাসিনে আমার সোহাগে আল্লাহ আমরা অনেক আদর যত্নের আছি আল্লাহ। আমি নামাজে বলছি, দোয়া করি, মুনাজাত করি, রাত গভীর রাইতে বা তোমার জন্য তোমার প্রমোশন বাড়ুক মা, তুমি আল্লাহর কাছে হায়াত দারাজ করুক মা। আমি খুব দুঃখের মানুষ মা, আমি খুব অসহায়, আমি স্বামী হারা, আমার বাপ মাও নাই, আমি খুবই দুঃখের মানুষ মা। আল্লাহ আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ভালো থাকেন, এখন কোনো কষ্ট হবে না, ব্যবস্থা করবো সব। আচ্ছা, ভালো থাকে। মোনাজাত করতে যে বাইকটা টান দিয়ে নিয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জানেন যে রংপুর অঞ্চল ভাওয়াইয়া গানের জন্য বিখ্যাত। এখানে অনেক ভাওয়াইয়া শিল্পী রয়েছে, তারা আপনি যদি সানুগ্রহ অনুমতি প্রদান করেন তাহলে আপনাকে ভাওয়াইয়া গান শোনার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছে। মাননীয় প্রধানমন্ত্রী, ঠিক আছে। বাপুই চ্যাংরা রে, আরে গাছ চুরিয়া দুইটা অমুক জল মুহি মারিয়া গে। ও বাপুই চ্যাংরা রে, গাছ চুরিয়া দুইটা অমুক জল মুহি মারিয়া গে। বাপুই চ্যাংরা রে, গাছো চুরিয়া যাহা অমুক জল মোহন পাইয়া গে। ওহরে তুই হবে জানে রে বাপুই মতো দিতে রে, তুই হবে জানে রে বাপুই মতো দিতে রে। আরো দিনে রে বাপুই খাওয়ালির বাদে, আরে আরো দিনে রে বাপুই খাওয়ালির বাদে। বাপুই চ্যাংরা রে, গাছো চুরিয়া যাহা অমুক জল মোহন পাইয়া গে। গাছো চুরিয়া যাহা অমুক জল মোহন পাইয়া গে। অমুক জল মুহি পাইয়া গে। বাপুই চ্যাংরা রে, গাছো চুরিয়া যাহা অমুক জল মোহন পাইয়া গে। যাহা অমুক জল মোহন পাইয়া গে। বাপুই চ্যাংরা রে, গাছো চুরিয়া
उमक जल नहीं पाई है रे ओ बापू जय तेरा रे काटे चूड़िया तू जहाँ उमक जल नहीं पाई है रे काटे चूड़िया तू जहाँ उमक जल नहीं पाई है रे काटे चूड़िया तू जहाँ उमक जल नहीं पाई है रे काटे चूड़िया तू जहाँ उमक जल नहीं पाई है रे। আমরা লালমনিরহাট জেলাবাসীকে স্যার আর একটাই স্যার লালমনিরহাট নৃত্য জেলাবাসী আছে স্যার, আরেকটা আপনি পারমিশন দিলে স্যার একটা নৃত্যের ব্যবস্থা আছে স্যার। আমি জানি এই দেখো কতটুকু বুঝে দিচ্ছে ভাইয়া গানের জায়গা না রংপুর বিভাগই তো ভাইয়া গান আব্বাসী গাড়ি অচেনা গাড়ি এলে গাড়িতে চড়বে না। মাননীয় প্রধানমন্ত্রী
আমাদের সাথে যুক্ত থেকে এবং আমাদেরকে সংযুক্ত রাখার জন্য এবং আমাদের অনুভূতি শোনার জন্য, কথা শোনার জন্য আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম মাননীয় প্রধানমন্ত্রী। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক। জয় 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 বঙ্গবন্ধু। লালমনিরহাটবাসীকে ধন্যবাদ দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এতক্ষণ 3টি উপজেলার 3টি প্রান্তে উপকারভোগী মানুষদের সাথে কথা বলেছেন। আজকে এই কর্মসূচির মাধ্যমে 58 জেলার 464 উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হলো, আর 31 উপজেলা বাকি আছে। এটিও দ্রুত শেষ হবে বলে আমরা আশা করছি। এখন আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তাঁর সমাপনী বক্তব্য প্রদানের পুনরায় ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যে আমরা আজকে অন্তত এটু বলতে পারি যে ঠিক ঈদের আগে এই যে আশ্রয়ের ঘরগুলি আমরা সবাইকে দিতে পারলাম, এটা তাদের ঈদ উপহার হিসেবেই আমি সকলকে এই ঘরগুলি দিয়ে গেলাম। আর আমি আরেকটু বলবো যে আজ 58টা জেলা এবং 464টি উপজেলা ভূমিহীন মুক্ত হলো, গৃহহীন ভূমিহীন মুক্ত হলো। আর যে কটা বাকি আছে সেগুলো আমরা ইনশাল্লাহ করে দেব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলাদেশের কোনো মানুষ ভূমিহীন থাকবে না, গৃহহীন থাকবে না। প্রত্যেকটা মানুষ তার জীবন এবং সুন্দরভাবে পাবে, সেটাই আমাদের আকাঙ্ক্ষা। আজকে যারা একেবারে নিঃস্ব ঘরে উঠেছেন, যাদের ওষুধ কিনতে হয়, আমাদের কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা 30 প্রকারের ঔষধ দিয়ে থাকি। কাজে এরকম যারা বঞ্চিত আছেন তারা যাতে ওষুধটা পায় সে ব্যবস্থাটা করে দিতে হবে। পাশাপাশি ঘরগুলি রক্ষণাবেক্ষণ যারা পাবেন তারা অবশ্যই ঘরগুলি রক্ষণাবেক্ষণ করবেন নিজেরা। কারণ মনে রাখতে হবে, আপনি 2খানা জমি পাচ্ছেন, একটা ঘর পাচ্ছেন, রাতারাতি একটা বিরাট সম্পত্তির মালিক হচ্ছেন, কিন্তু সেটাকে যত্ন করতে হবে। আর আমরা যে বিদ্যুৎ দিচ্ছি সকলেই, এটা সকলের জন্য প্রযোজ্য যে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে আর যত্নবান হতে হবে। আর অবশ্যই জমি জমা চাষ করা এবং নিজের খাদ্য নিজে উৎপাদন করা, সেদিকে সকলে মনোযোগী দেবেন। জাতির পিতা সবসময় চেয়েছেন এদেশের মানুষ ভালো থাকুক, উন্নত থাকুক। এমনকি তিনি স্বাধীনতার ঠিক পর 72 সালের 20 ফেব্রুয়ারি তিনি ভোলা এক জনসভায় বলেছিলেন, আমি কোট করছি, তিনি বলেছিলেন, একটি পরিবার মাত্র 100 বিঘা সম্পত্তি রাখতে পারবে, প্রয়োজন বোধে এটা আরো কমানো হতে পারে। বিভিন্ন পরিবারের কাছ থেকে পাওয়া প্রার্থী জমি এবং সরকারের হাতের খাস জমির সঙ্গে সঙ্গে ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টন করা হবে। অতীতের মতো পোষ্যদের নামে জমি ভাগ করে দিয়ে এই ঘোষণাকে ফাঁকি দেওয়ার বা পাশ কাটিয়ে যাওয়া আনকোট। অর্থাৎ যাদের অনেক বেশি জমি তাদের কাছ থেকে জমি নিয়ে হলেও জাতির পিতা চেয়েছিলেন ভূমিহীনদের মাঝে জমি বিতরণ করতে। যা আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে যে আমি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করেছি, সেই ট্রাস্টের টাকা দিয়ে আমরা একটা ফান্ড প্রধানমন্ত্রী দপ্তর করে দিয়েছি। সেখানে আমাদের অনেক দেশের ব্যবসায়ী এবং বিত্তশালীরাও সহযোগিতা করেছে। প্রকল্প ছাড়াও যেখানে খাস জমি পাওয়া যাচ্ছে না সেখানে আমরা জমি ক্রয় করেও এই গৃহহীন ভূমিহীনদের ঘরবাড়ি তৈরি করে দিচ্ছি। একটাই লক্ষ্য যে বঙ্গবন্ধু শেখ মুজিবের বাংলায় কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। তো আজকে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এখন আমরা যতগুলো উপজেলা এবং জেলাকে ভূমিহীন গৃহহীন করতে পারলাম, 58টা উপজেলা করে জেলা, আর আমাদের আছে, আমাদের তো 64টা জেলা আছে, মানে না 64টা জেলা তো আমাদের মোট। আর এই 58টা জেলা সম্পূর্ণ ভূমিহীন মুক্ত হলো, পাশাপাশি 464টি উপজেলা ভূমিহীন মুক্ত হলো। বাকি যেগুলি সেগুলি ইনশাল্লাহ আমরা করে দেব। যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা একটু দ্রুত কাজ করবেন যাতে করে আমাদের দেশের মানুষ জীবন জীবিকা সুন্দরভাবে করতে পারে। আপনারা শুনেছেন যে একজন ভূমিহীন গৃহহীন অসহায় মানুষের কান্না দেখেছেন, যে তাদের জীবনের কোনো অর্থই ছিল না, কোনো মতে জীবনটা টেনে নেওয়া। আমরা বিধবা ভাতা দিচ্ছি, বয়স্ক ভাতা দিচ্ছি, প্রতিবন্ধী ভাতা দিচ্ছি, বৃত্তি দিচ্ছি, কাজ সব রকম সহযোগিতা করে যাচ্ছি। আর কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে 30 প্রকার বিনা পয়সা ঔষধও দিচ্ছি। কাজে কেউ যেন বঞ্চিত না থাকে সেটাই সকলে দেখা দায়িত্ব। আমাদের নির্বাচিত প্রতিনিধি যারা আছেন তারা শুধু সংসদ সদস্য না, সকল নির্বাচিত প্রতিনিধি জনগণের কাছে ভোট চাইতে যান। কাজে আপনাদের কিন্তু জনগণের প্রতি একটা দায়িত্ব রয়েছে। প্রশাসনে যারা কাজ করেন বা আইনশৃঙ্খলা রক্ষা করেন বা
যারা কর্মরত রয়েছেন সরকারিভাবে তাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে। এটা ভুললে চলবে না যে এই সাধারণ মানুষের ঘাম রক্ত ঝরানোর অর্থই কিন্তু আপনাদের বেতন ভাতা আরাম আয়ের সুখ সমৃদ্ধি। সেটা মাথায় রেখে এই মানুষগুলির যত্ন সবাই করবেন, সেটাই আমি চাই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের দেশকে আমরা ইনশাল্লাহ 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব। জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ ইনশাল্লাহ গড়ে উঠবে। সবাইকে ধন্যবাদ। আবারও আমি যারা গৃহ নির্মাণের সাথে এবং এই কাজে জড়িত সকলকে ধন্যবাদ জানিয়ে এবং সকলকে আরো আন্তরিকভাবে আমি ধন্যবাদ জানাই এবং দোয়া এবং আশীর্বাদ করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আবার দেখা হবে। সম্মানিত সুধীমণ্ডলী, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপনীত হয়েছি। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।